আমার মাঝে মাঝে মনে হয় যে দেখো, আমি ঋত্বিক ঘটক, মৃণাল সেন, সত্যজিৎ রায়ের মাটির লোক আমরা, যারা আজকে ধরো তুমি একটা কোনো সিনেমা দেখার পর তোমার মনে হয় যে আরে কি দারুণ সিনেমা, এটা আমরা আজ থেকে 60 বছর 70 বছর আগে করে দিয়েছি। নিশ্চয়ই আজকে গোটা দেশ এটা দেখে বলছে বাবা দারুণ। এগুলো কিন্তু ঠিক যেরকম নয় বাংলা সিনেমাতে। শর্মিলাদি আগামী 50 বছরে বাহুবলী দেখতে পাচ্ছ বাংলা ইন্ডাস্ট্রিতে? হ্যাঁ, এইবারে যদি তুমি, এটাকে আমি দাবি করতে পারি না? আমরা তো অনেক কিছুই দাবি তাহলে করতে এটা পারি, কেন নয়? সেটা নয় কেন পারছি না? তাহলে পয়সা নেই? হ্যাঁ, যে বম্বের বহু তারকা তাদের ফিল্মোগ্রাফিতে একটা ঋতুপর্ণ ঘোষের একটুখানি রোল চাইতেন। অবশ্যই। শাহরুখ খানকে আমি নিজে ইন্টারভিউ করে, শাহরুখ খান ইন্টারভিউতে বলেছেন, ঋতুদা যেদিন মারা গেলেন, উনি নিজে বলছেন শাহরুখ খান, ঋতুদা যেদিন মারা গেলেন সেদিন আমি সকালে উঠে বুঝতেই পারছিলাম না যে কাকে ফোন করব। নমস্কার, আই এম বোসের আবার একটা নতুন এপিসোড আপনাদের সঙ্গে রয়েছে আমি কুনাল। আমার একটা সাল মনে পড়ছে, 1992 ছিল যে ভারতের ফিল্ম ইন্ডাস্ট্রির ইতিহাসে এমন একটা সময়, মানে ওই বছরটা এত ইম্পর্টেন্ট ছিল কারণ এমন একজন পরিচালক তার জীবনের যে গোটা কর্মকাণ্ড ছিল সেই কর্মকাণ্ডের জন্য পৃথিবীর ফিল্মের দুনিয়ার সর্বশ্রেষ্ঠ পুরস্কার অস্কার প্রদান করা হয়েছিল, এবং সেটি ছিল একটি সাম্মানিক অস্কার। এই যে লাইফ টাইম অ্যাচিভমেন্ট দেওয়া হলো সেই সময় মানুষটিকে, তিনি গোটা ভারতবর্ষকে, ভারতীয় সিনেমার যে পথপ্রদর্শক যারা রয়েছেন তাদের মধ্যে অন্যতম, এবং বাংলা সিনেমাকে বা বাংলা সিনেমা জগৎকে যে জায়গায় নিয়ে গিয়েছিলেন, আর নতুন করে বলার কিছু নেই। কিন্তু আমি এই ঘটনা দিয়ে এই কারণে শুরু করলাম আজকের যে এই পডকাস্ট, আপনারা বুঝতে পারবেন এমন একটা জায়গায় আমরা সেট হয়ে আমাদের কাজ শুরু করেছি না, সেই মানুষটার নাম সত্যজিৎ রায়। পরবর্তীকালে আমরা সমসাময়িক ঋত্বিক ঘটক, মৃণাল সেন, একের পর এক পরিচালককে পেয়েছি। সেই জায়গা থেকে শুরু করেও আজকে যখন আমরা বাংলা সিনেমা বা বাংলা অভিনয়ের জগৎ নিয়ে কথা বলি, আমরা যখন দেখি পুষ্পা দ্য রাইজিংয়ের মতন সিনেমা রিলিজ করে, তখন আমরা প্যান ইন্ডিয়া নিয়ে কথা বলি। আমার আজকের পডকাস্টের মধ্যে দিয়ে এটাই আমি জানার চেষ্টা করব যে কেন বাংলা সিনেমা এই পর্যায়ে শুরু করার পর আজকে নতুন করে আবার ভাবনা চিন্তা করতে হচ্ছে। কম্পিটিশনে আমরা কোথাও কি পিছিয়ে পড়েছি, আর যদি পিছিয়ে পড়েও থাকি আজকে কেন এই জায়গা, এই পরিস্থিতি তৈরি হলো। আর এই বিষয় নিয়ে যার সঙ্গে কথা বলবো আমার পডকাস্টে, তিনি আমার দীর্ঘদিনের পরিচিত, যেমন পাশাপাশি প্রথমে আলাপটা করিয়ে নিই। আমার সঙ্গে রয়েছেন এই মুহূর্তে শর্মিলাদি, শর্মিলা মাইতি। শর্মিলাদিকে আপনারা অনেকেই চেনেন, আমার দিদি, আপনাদের দিদি নাও হতে পারে। শর্মিলা শো হাউস, আর শর্মিলা শো হাউসের আগেও শর্মিলাদিকে আমি চিনি এই কারণে, কারণ আমি শর্মিলাদি একসঙ্গে কাজ করেছি আমার সিনিয়র হিসেবে। একদম, তখন আমরা জি 24 ঘন্টা কাজ করতাম একসাথে। আর সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট এই জায়গাটাই যে শর্মিলা শো হাউস দীর্ঘদিন ধরে এই ইন্ডাস্ট্রির ওপর কাজ করছে, ইন্ডাস্ট্রিকে নিয়ে কাজ করছে। আমার মনে হলো শর্মিলাদি সবচেয়ে ভালো এটা নিয়ে বলতে পারবে। আর আরেকটা জিনিস সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট তোমার, যে তুমি জার্নালিস্ট হিসেবে ফার্স্ট টাইম ইউটিউবে 1 মিলিয়ন কমপ্লিট করেছো। থ্যাংক ইউ। কংগ্রাচুলেশন ফার্স্ট অফ অল তোমাকে। এইটা একটা খুব ছোট্ট অ্যাচিভমেন্ট বলতে পারো, বা বড় কিছু অ্যাচিভমেন্ট। যে হ্যাঁ, একা শুরু করা, বা তুমি যেটা বললে যে তুমি মেইন আমাকে তুই স্ট্রিম বলতে জার্নালিজম। পারো, কোনো অসুবিধা নেই আমাদের হ্যাঁ, পডকাস্টে। আমি তো সুযোগ পেয়েছি যখন দর্শককে আমি, আমার আরেকটা কথা মনে হলো, সেটা তো হ্যাঁ, বলবোই। আমার সঙ্গে কুণালের আসলে পরিচয় হচ্ছে জি 24 ঘন্টা থেকে। হ্যাঁ। আর কুণাল অত্যন্ত কি বলবো, প্রগ্রেসিভ একজন জার্নালিস্ট হিসেবে আমি তাকে চিনেছি তখন। নিউজ কাস্টার কুণাল তখন অতি সুদর্শন, এবং সবসময় একটা চনমনে ভাব তার মধ্যে। আর তুমি যেটা বললে যে হ্যাঁ, শর্মিলা শো হাউস আমি সব মেন স্ট্রিম জার্নালিজম ছেড়ে শুরু করেছিলাম, এবং খুব সম্প্রতি আমি 1 মিলিয়ন লক্ষ্যমাত্রা পেরিয়েছি, এবং ইউটিউব থেকে আমাকে জানানো হয়েছে যে ফার্স্ট বেঙ্গলি জার্নালিস্ট হিসেবে। এটা একটা অ্যাচিভমেন্ট। এনিওয়ে, থ্যাংক ইউ সো মাচ। তোমার এই জন্যই, মানে ধরো এই টপিকটা নিয়ে কথা বলতে গেলে আমার মনে হলো তুমি যেহেতু দীর্ঘদিন ধরে শুধুমাত্র মানে কলকাতা নয়, বেঙ্গল নয়, অল এন্টায়ার ফিল্ম ইন্ডাস্ট্রি, বিশেষ করে বম্বে, বলিউড তার সঙ্গে জড়িত, তুমি জিতে থাকাকালীন কাজ করেছো, তার আগে করেছো, পরে করেছো। তো আমার আজকের এই জায়গা থেকে তোমার সাথে আলোচনাটা শুরু, তার মাঝখানে তোমার বিষয় নিয়েও কিছু কথা বলবো ডেফিনেটলি, কারণ তোমার অ্যাচিভমেন্টের সাথে সাথে আরও অনেক কিছু অ্যাচিভমেন্ট যেগুলো অ্যাডেড, সেগুলো নিয়ে একটু আলোচনা করব। তুমি এই বিষয় নিয়ে বিভিন্ন জায়গায় আলোচনাও করেছো।
আমার মনে হয় যখন তো এই পডকাস্ট নিয়ে আমরা আলোচনা করছিলাম, যখন এরকম একটা কিছু করা যায় কিনা শর্মিলাদি, একটা টপিকে আমরা কথা বলেছিলাম, আমি মনে হয় সেই টপিকটা দিয়ে আজকের পডকাস্টটা হ্যাঁ শুরু করি। নিশ্চয়ই। কারণ এবং তাহলে আর তার আগেও বলে নি, কুনাল হ্যাঁ যেভাবে শুরু করেছে দ্যাট ইজ অলসো ভেরি ইন্সপায়ারিং। কুনালের মধ্যে নেতাজিকে নিয়ে বহু ঔৎসুক্য ছিল এবং ও রিসার্চ করত এবং নেতাজিকেই লক্ষ্য করে, মানে লক্ষ্য স্থির করে এগিয়ে চলা। এবং আই এম বোস যে চ্যানেল, রাইট, তার মধ্যে প্রায় 90 ভাগ বলবো না, মানে হ্যাঁ অনেকটা অংশ বেশিরভাগ জুড়ে নেতাজি, প্রথম দিকের নেতাজি। নেতাজির আশীর্বাদ আছে। আচ্ছা 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 আচ্ছা। এবং আমার সেটা ভীষণ ভালো লেগেছিল এই কারণে যে আমরা তো অনেকেই নানা রকম লক্ষ্য থাকে, আমাদের লক্ষ্যভ্রষ্টও হই, কিন্তু কুনাল লক্ষ্যভ্রষ্ট হয়নি। এবং কে সেই তুমি কি জোরেই লক্ষ্যভ্রষ্ট হয়েছো নাকি? সেই জোরেই কুনাল এগিয়ে চলেছে। কুনাল, ঠিক। তোমাকে অনেক অনেক অভিবাদন, অনেক অভিনন্দন। আমি তোমাকে এটাও পারমিশন দিচ্ছি যে, মানে পারমিশন দেওয়ার কিছু নেই, তুমি আমাকে তুই বলতেই পারো, আগেও একদম বলেছি। বলবো হ্যাঁ বলবো তুই বলো, তুমি আমাকে তুই বলো। বলবো। আর হ্যাঁ, যেটা আমার বলার ইচ্ছে হ্যাঁ আছে, যেটা বিফোর উই গেট ইনটু দ্য হ্যাঁ, দ্যাট সাবজেক্ট, সিরিয়াস ব্যাপার। হ্যাঁ হ্যাঁ সিরিয়াস ব্যাপার, যাওয়ার আগে আমার মনে পড়ে আমি 24 ঘন্টায় তখন আই ওয়াজ এক্সপেক্টিং, আই ওয়াজ প্রেগন্যান্ট। রাইট। এবং কুনাল প্রত্যেক দিন এসে, আমি যাতে নিচু হয়ে ড্রয়ারটা না খুলি, তাই এসে প্রত্যেক দিন নিচু হয়ে আমার ড্রয়ারের চাবিটা খুলে দিত। মানে আমি হ্যাঁ। একাই খুলতাম না, আরো অনেকে, মানে তোমাকে সবাই হেল্প করতো। কুনাল ভীষণভাবে হেল্প করতো। কুনাল যদি ওখানে নাও থাকতো, এসে এসে করে দিত। থ্যাংক ইউ কুনাল। হ্যাঁ, এই যে আহ, এই যে একটা ছোট্ট জেস্টার বুঝিয়ে দেয় একটা মানুষের অন্তর, একটা মানুষের হৃদয় কতটা বড়। আর সেই হৃদয় তোমাকে এত দূর নিয়ে এসেছে, তুমি একা এত কিছু করছো, আমি সত্যিই গর্বিত তোমাকে নিয়ে। থ্যাংক ইউ। মানে তোমরা হচ্ছে ইন্সপিরেশন, তুমি এখন সেম পাথেই যেহেতু রয়েছো, হ্যাঁ সে তো সেটা তো আমাদের জন্য ঠিকই। আমরা ইন্সপিরেশন। একে অপরের হাত ধরলে তবে তো একসঙ্গে এগোতে পারবো। চলো আমরা একে অপরে অনেক পিঠ চাপড়ে দিয়েছি, তো এবার একটুখানি বিষয় আসি। তুমি যেটা বললে যে ইন্ট্রোটা, দেখো ইন্ট্রোটা এই কারণেই এই জায়গা থেকে শুরু হয়েছে। আমার মাঝে মাঝে মনে হয় যে দেখো, আমি ঋত্বিক ঘটক, মৃণাল সেন, সত্যজিৎ রায়ের মাটির লোক আমরা, হুম হুম যারা আজকে ধরো তুমি একটা কোনো সিনেমা দেখার পর তোমার মনে হয় যে আরে কি দারুণ সিনেমা, হুম, এটা আমরা আজ থেকে 60 বছর 70 বছর আগে করে দিয়েছি। নিশ্চয়ই। আজকে গোটা দেশ এটা দেখে বলছে বাবা দারুণ। কিন্তু শর্মিলা দিয়ে আমি আলোচনাটা এখানেই শুরু করতে চাই এইভাবে, যে আমি কিছুদিন আগে একটা ইন্টারভিউ দেখছিলাম, যেটা তোমাকে বলেছিলাম এর আগে। হুম হুম সেটা হচ্ছে সমধীশ ভাটিয়ার একটি পডকাস্ট, যেখানে বিদ্যা বালান এসেছিলেন। হুম এবং তাদের মধ্যে একটা আলোচনা হচ্ছিল, সেই আলোচনাতে বিদ্যা বালান একটা জায়গায় ক্লেম করছিলেন যে তিনি মাধবী মুখোপাধ্যায়ের মতন দেখতে, এবং মাধবী মুখোপাধ্যায়কে নিয়েও দুজনের মধ্যে একটা আলোচনা শুরু হয়েছিল। হুম 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 আমি যদি ভেবে দেখি যে মাধবী মুখোপাধ্যায় কাজ করেছেন খুব অ্যাক্টিভলি, অ্যাক্ট্রেস মানে অভিনেত্রী হিসাবে না, নায়িকা হিসাবে, তাও আজ থেকে 40 বছর আগে, হুম 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 হুম, আমি যদি ভুল না হই। একদম। আর আজকের জেনারেশনে সমধীশ ভাটিয়া বা বিদ্যা বালানরা তাকে নিয়ে কথা বলছেন, যিনি একজন রিজিওনাল সিনেমা অ্যাক্ট্রেস ছিলেন বা অভিনেতা রয়েছেন। কি আলোচনা? বিদ্যা বালান বলছেন যে আমাকে অনেকটা তার মতন দেখতে, এবং বিদ্যা বালানের হাজব্যান্ড তাকে একটা বিশাল বড় ছবি ঘরে বাঁধিয়ে দিয়েছেন, এবং তার কাজের লোক তাকে দেখে বলছেন যে এটা দিদি আপনার কবেকার ছবি। এটা বলতে গিয়ে সমধীশ ভাটিয়াকে তিনি বলছেন যে আরে এটা হচ্ছে সত্যজিৎ রায়ের, মানে রের ওই ছবিটার থেকে নেওয়া। দেন সমধীশ ভাটিয়া বলছে কনসি ফিল্ম, বলছে দেবী, মহানগর, একটার পর একটা সিনেমার নাম বলছে, চারুলতা, মেবি দ্য প্রনাউন্সিয়েশনগুলো একটু অন্যরকম। অ্যাকচুয়ালি শর্মিলা দি, আমার এই জায়গা থেকেই প্রশ্নটা শুরু, যে আজকের ডেটে দাঁড়িয়েও রেকে তৎকালীন সময়ে না জন্মগ্রহণ করা প্রজন্ম হুম, ঠোঁটস্থ তাদের সত্যজিৎ রায়ের সিনেমা, তারা তো দেখেছে সাবটাইটেল দিয়েই। ঠিকই। তাহলে আজকে আমরা কেন এই জায়গাটাতে, মানে কিভাবে শুরু আমরা করব? হোঁচট খাচ্ছি কেন, কেন হোঁচট সেটা খাচ্ছি? সেটা জিজ্ঞাসা করছো হয়তো। তোমার এই গোটা কথাটা থেকে আমার কিছু টেকঅ্যাওয়েজ আছে। নাম্বার ওয়ান হচ্ছে যে আমরা যাকে দিয়ে শুরু করেছি, সত্যজিৎ, মৃণাল, ঋত্বিক ঘটক, এক লাইনেই আমরা উচ্চারণ করি সবসময়, এবং বিশ্ব সিনেমার কাছেও আমরা এই আইডেন্টিটিটা সবসময় পৌঁছে দিই। আমাদের আছেন হচ্ছে সত্যজিৎ, ঋত্বিক, মৃণাল। হুম, এবং তারা শতক কমপ্লিট করে ফেলেছেন। আমরা আমরা সবাই জানি যে হুম, তারা সবাই শতবর্ষ অতিক্রান্ত। ঠিক। কিন্তু আমরা ওই আইডেন্টিটিটাকে বাংলা সিনেমা, ওয়ার্ল্ড সিনেমার আইডেন্টিটি হিসেবে এখনো দেখে চলেছি। হুম, এবারে আসি যে তুমি যে কথাটা বললে যে এখন কেন আবার করতে হচ্ছে, বা এখনকার প্রজন্ম যাদের মাতৃভাষা বাংলা নয়, হুম, তারা এই সিনেমাগুলোকে আত্মস্থ করেছে কি করে। ঠিক।
প্রথম কথা হচ্ছে সিনেমার কোনো ল্যাঙ্গুয়েজ হয় না। হুম। আমি এই সোফা থেকে বসে আমার বসার ঘরের স্ক্রিনে যেটা দেখি, মাঝে মাঝে আমি কিন্তু সাউন্ড অফ করেও দেখি, সাবটাইটেলস দেখে। হুম। আমি রসমনের কিভাবে দেখেছি, আমি কি তার ল্যাঙ্গুয়েজ জেনে দেখেছি? বা আমি ওটা তো ছেড়েই দাও, মানে ধরো যদি বলো পুষ্পক, হ্যাঁ কমল হাসান, পুষ্পক, হ্যাঁ ওটা তো কোনো ইয়েই নেই, কোনো শব্দই নির্বাক, মানে হ্যাঁ। কোনো নির্বাক ছবি। এরকম আরো অনেক রকম উদাহরণ দেওয়া যায়। সিনেমা বানানোই হয় কিন্তু যে ভাষা ব্যতিরেকে সবাই যাতে ওই সিনেমাটা দেখতে পারে, রসাস্বাদন করতে পারে, তা না হলে ফেস্টিভ্যাল হতো না। হুম। ফিল্ম ফেস্টিভ্যালে অনেক রকম ভাষার ছবি দেখানো হয়। আমরা যে ভাষাটা জানি না, চেক বা সুইডিশ বা অন্য যা যা কিছু বলো, সেগুলোও আমরা দেখতে যাই। তার কারণ হচ্ছে আমরা ছবিটা দেখে আমরা তার মানে বুঝে নিই। ভাষাগত যে ডিস্টেন্স, সেটা আমাদের বিচার্য হয় না তখন। আর এটা কিন্তু নয় যে শুধুমাত্র যারা ফিল্ম নিয়ে চর্চা করে, পড়াশোনা করে, তারাই খালি ফিল্ম ফেস্টিভ্যাল দেখতে যাচ্ছে। কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালই যদি ধরো, সেখানে অনেক রকম ভাষার এরা অনেক দেখতে যাচ্ছে। কাজেই এখানে আমি খানিকটা হয়তো ব্যাখ্যা করতে পারলাম যে এই আমার তার মানে প্রজন্ম, ভাষাটা, তুমি বলছো ভাষাটা না এখানে ব্যারিয়ার না, ভাষাটা তাহলে প্রবলেমটা একেবারেই না, কোথায়? প্রবলেমও নয় এটা। আমার আমার যেটা ধারণা যে আর আরেকটি জিনিস যেটা তুমি বললে যে হুম। বিদ্যা বালানের সঙ্গে তার ইন্টারভিউ হচ্ছিল, হ্যাঁ। এবং মজার কথা হচ্ছে আপনাদের এটা জানাই যে যে প্রসঙ্গেও কথাটা তুললো সেটা ঘটেছিল একটি প্রেস কনফারেন্সে যেখানে আমি উপস্থিত ছিলাম। হুম। মানে বিদ্যা বালানকে যে মাধবীর মতো দেখতে, সেটা কিন্তু বলেছিলেন এক স্বনামধন্য মানে অত্যন্ত গুরুস্থানীয় এক অভিনেতা, যার নাম হারাধন বন্দ্যোপাধ্যায়, প্রয়াত আচ্ছা, হারাধন আচ্ছা। বন্দ্যোপাধ্যায়। তিনি বিদ্যা বালানের মুখ দেখে বলেছিলেন, যখন বিদ্যা বালান পরিণীতায় অভিনয় করতে এখানে আসেন, হুম। তখন তিনি তার মুখ দেখে প্রদীপ সরকার, যিনি পরিচালক পরিণীতা, ছিলেন, হ্যাঁ। পরিচালক, পরিণীতারও পরিচালক। হুম। পরিণীতার পরিচালক, তিনি তাকে বলেছিলেন ওকে একেবারেই মাধবীদির মতো দেখতে। হুম। হুম। তুমি তুমি যদি বলো যে এই সিনেমার নামগুলো একজন বাংলাভাষী নয়, অবাঙালি, সে এভাবে বলে যাচ্ছে, হুম। এতেও কিন্তু আমি খুব একটা আশ্চর্য হইনি। তার কারণ আমি দেখেছি যে বহু অবাঙালি এই ছবিগুলোর নাম জানে, ঠিক যেভাবে আমরা হিন্দি ছবির নাম জানি অনেক, যেগুলো দো বিঘা জমিনের নাম জানি, যেভাবে আমরা গোবিন্দ নিহালনির বিভিন্ন ছবির নাম জানি, সেভাবেই কিন্তু আহ, ও জানবে। এবং না, সিনেমা আমি কিন্তু হচ্ছে একটা, বিস্মিত এটা নয়, মানে হ্যাঁ শর্মিলাদি হয়তো পয়েন্টটা এই জায়গায়। হ্যাঁ আমি বিস্মিত এটা ভেবে নই যে এটা ওরা কি করে জানলো, আমি বিস্মিত এটা ভেবে যে আজকের সময় এটা কেন হচ্ছে না। এবারে দেখো যে যদি যদি আমি সত্যজিৎ মৃণাল ওই সময়ের আরো অনেক পরিচালক ছিলেন, মানে অনেকে। বিরাট বিরাট পরিচালক, তারা অজয় কর, আরো মানে যারা বহু হিট ছবি উপহার দিয়েছেন। হুম। ইনফ্যাক্ট আমি বলবো যে তিনজনের তরুণ নাম তুমি মজুমদার, বলছো, হ্যাঁ। তাদের কিন্তু সেই অর্থে বাণিজ্যিকভাবে হিট ছবি ছিল না। তারা ছবি বানাতেন এবং তাদের প্রডিউসাররা খুব লয়াল, মানে অধিকাংশ সময় লয়াল প্রডিউসার ছিলেন, যারা হয়তো ওই অত পরিমাণ রিটার্নেরও কোনো আশা করতেন না, কিন্তু চাইতেন যে এমন একটা ছবি হোক যেটা সারা বিশ্বের কাছে মর্যাদা পাবে। সেই মানে এটা মানে সবচেয়ে বড় উদাহরণ, মানে হ্যাঁ মেঘে ঢাকা তারা ছাড়া হ্যাঁ ঋত্বিক ঘটকের অন্য সিনেমার নাম বলতে হয়তো অনেকেই পারবেন না। হ্যাঁ এটা 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 কিন্তু বাস্তব, এটা আমরা যতই হয়তো শুনতে খারাপ লাগতে পারে, হ্যাঁ হ্যাঁ এতবার আমরা ঋত্বিক ঘটকের নাম নিচ্ছি, হ্যাঁ কিন্তু হ্যাঁ বহু দর্শক আছে মেঘে ঢাকা তারা ছাড়া বলতে হ্যাঁ। পারবেন না। আর এবং সেটা ঋত্বিক ঋত্বিক ঘটক ঘটকও কিন্তু জানতেন। বম্বেতে মানে হ্যাঁ। মুম্বাই ফিল্ম ইন্ডাস্ট্রিতে বহু কাজ করেছেন, এবং তুমি হ্যাঁ। হয়তো জানবে যে পুনে ফিল্ম ইনস্টিটিউট কিন্তু ঋত্বিক ঘটকের মানে ওয়ান অফ দ্য ফাউন্ডার। ডেফিনেটলি, আমি তো বলছি ওয়ান অফ দ্য এবার পায়োনিয়ার্স। হ্যাঁ, এবার হচ্ছে যে আমরা কিভাবে বাংলা ছবিকে দেখব। যখন আমরা এই তিনজনের নাম বলছি, বা আমরা যখন তাদেরকে মানে এটা মনে করছি যে তারা চলে যাওয়ার পরে একটা বিরাট শূন্যস্থান সৃষ্টি হয়েছে, তখন কিন্তু আমরা এটা ভুলে যাচ্ছি যে ওই সময়, তাদের সময়েও যে বাণিজ্যিক ছবির ধারা ছিল, সেই ছবিরও একটা বিশাল মাপের দর্শক ছিল। হুম। এবং সেই ছবিগুলো রম করে চলেছে। বাণিজ্যিক ছবির ঘরানা কিন্তু ওটা নয় যেটা তুমি শুরু করলে। সেটা হতে পারে, হ্যাঁ বম্বে তো সেই সময় তাহলে কাজ হ্যাঁ চলছিল। নিশ্চয়ই, তখনও কাজ চলছিল। বাণিজ্যিক ছবির একটা যে যে ব্যাপার থাকে, যে সমস্ত রস একদম মানে টকবক করে ফুটবে, যে যে দর্শক গেছেন তারা সেই রসে একেবারে পরিপূর্ণ হয়ে যাবেন, টইটম্বুর হয়ে যাবেন, কিন্তু তারপরে যখন আরেকটি ছবি আসবে, তখন তারা আবার সেই রসাস্বাদনের জন্য ছুটবেন সিনেমা হলে।
মানে এই প্রসঙ্গটা বলতে এইটা গিয়ে একটা হচ্ছে সিনেমার পুরো নাম আলাদা। মনে পড়ছে। হ্যাঁ এই মুহূর্তে নামটা টানতে চাইছি না, হ্যাঁ কারণ হ্যাঁ আমি একটা প্রশ্নটা সরাসরি করি। তুমি হ্যাঁ যখন কথাটা বললে, বলা হয় যে একটা টাইম মানে আফটার হ্যাঁ উত্তম কুমার পিরিয়ড হুম শুধুমাত্র ডিরেক্টরদের নিয়ে কেন কথা বলছি, অভিনেতারা কোথায় যাবেন, অভিনেত্রীরা কোথায় যাবেন, হুম হুম তাদের প্রসঙ্গ আসবো। আমি ধরলাম উত্তম কুমার পরবর্তী সময়ে হুম বাংলা ইন্ডাস্ট্রির খুবই খারাপ অবস্থা ছিল। আজকে কেউ মানুক আর না মানুক, হ্যাঁ আজকে ওই সময়টাকে কিছু কিছু মানুষ বলেন যে কিছু মানুষ নাকি ওই ইন্ডাস্ট্রিটাকে বাঁচিয়ে রেখেছিলেন। আমার প্রশ্ন, সত্যি কি তারা বাঁচিয়ে রেখেছিলেন, নাকি তাদের মানে ব্যর্থতাটাকে তারা ঢাকার জন্য শুধুমাত্র ওই ধরনের সিনেমা নেপোটিজমের জায়গা থেকে চলছিল, সেই কারণে বেদের মেয়ে জ্যোৎস্না হিট হয়েছিল বাংলা হুম ইন্ডাস্ট্রিতে, হুম 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 এবং এই বাংলাতে পথের পাঁচালিও তৈরি হয়েছিল। ঠিক আজকের ডেটে দাঁড়িয়ে আমরা নতুন করে ভাবনা চিন্তা করছি যে হুম আমরা বেদের মেয়ে জ্যোৎস্না আর বানাবো না, হুম কিন্তু আমরা বানাবো এমন কিছু সিনেমা যেটা আমরা প্যান ইন্ডিয়াতে হিট করাতে হুম পারি। হুম 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 তাহলে আমরা শুরু করেছিলাম ওখান থেকে, মাঝখানে আমাদের কি হলো, আবার হুম। এখন কোন জায়গায় দাঁড়িয়ে, এটাই কিন্তু আজকে দেখো পডকাস্টের বিষয়। এইটা একদম এই ব্যাপারটা কিন্তু খুব মজার, মানে হ্যাঁ। বিগিনিং মিডল অ্যান্ড এন্ড হুম। এইটা দিয়ে হিস্ট্রিও তৈরি হয়। ইতিহাসেও তুমি দেখো প্রাচীন যুগ খুব ভালো ছিল, তারপরে মধ্যযুগে ভীষণ বর্বরতা, তারপরে আবার আধুনিক যুগ শুরু হয়েছে। এই বিষয় ভাবনাটা কিন্তু আমাদের মনে, মানে আমাদের মাথায়, এটা কিন্তু অ্যাকচুয়াল নয়। রিয়ালিটি ইজ সবকটা যুগেই কিছু খারাপ কিছু ভালো থাকে। এবং নাম্বার টু, কোন সিনেমাটা আসলে কালোজয়ী হবে হুম। সেটা আজকে রিলিজ করার পর 30 বছর কাউন্ট করতে হয়। 30 বছর পরেও যদি মানুষের মনে সেই সিনেমাটা থাকে, তাহলে সেটা কালোজয়ী। হুম, তাহলে তো আমি এটা বলবো তোমাকে, টাইম লাইনে। আল্লু অর্জুন শুধুমাত্র পুষ্পাদা রাইজিং করে তার টাইমস ম্যাগাজিনের ছবি উঠে যাচ্ছে, না 30 বছর যেতে হচ্ছে না না না, তোমার টাইম ম্যাগাজিনে ছবি বা এটা এটা তুমি খুব তাৎক্ষণিকতায় বেঁধে ফেলছো ব্যাপারটাকে। কিন্তু আজকে তোমার যদি আজকে যদি বাংলা ইন্ডাস্ট্রি থেকে কোনো হিরোর যদি টাইম ম্যাগাজিনের ছবি ছাপে, সেটা কি হুম, অ্যাচিভমেন্ট নয় আজকে বাংলার জন্য? না না, ডেফিনেটলি অ্যাচিভমেন্ট, কিন্তু সেটাকে তুমি ভাবতে পারছো আজকে ডেটে দাঁড়িয়ে? কিন্তু তুমি সেটা, আমি যে টাইমলেসনেসের কথা বলছি, হ্যাঁ। আর টাইম ম্যাগাজিনে ছবি ছাপানোর টাইমলেসনেস এক নয়। কিন্তু তুমি কিন্তু এই দুটো অ্যাচিভমেন্টকে আমি আলাদা করতে পারছো না। আমি ব্যবসা করছি, হ্যাঁ। হ্যাঁ আমি 30 বছর ধরে ব্যবসা করছি। তার মানে আজকে আমি হঠাৎ করে না, মানে আমি 5 মাস আগে ব্যবসা শুরু করেছি, আমার হঠাৎ নাম হয়েছে, ফোর্বস ম্যাগাজিনের পাতায় আমার ছবি ছাপা হয়ে গেছে। সেটা কি তুমি টাইমলেস বলবে, নাকি এই যে একটা না, আমি ব্র্যান্ড সেটা বলতে তৈরি চাইছি না। হয়েছে সেটা আমি টাইমলেস সেটা বোঝাতে বলবে? চাইছি না। আমি হ্যাঁ যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে আমরা ভারতবর্ষে, ধরুন প্যান ইন্ডিয়া কথাটা এখন নতুন এসছে, হ্যাঁ কিন্তু সাউথ ইন্ডিয়ান মুভিজ বা বেঙ্গলি মুভিজ হুম আজকে থেকে নয়, হুম বহু যুগ ধরে রাজত্ব করছে। ঠিক সাউথ ইন্ডিয়ান মুভিজের মাঝখানে কিছু সেখানে ডাউনফল এসেছিল। হুম হুম আমরা অতীতে কামাল হাসানের অসাধারণ অসাধারণ সিনেমা দেখেছি হুম বম্বে, হুম হুম সাদমা ফাদমার মতন সিনেমা না, দেখেছি। উনি বাংলাতেও কি অসাধারণ সে তো সিনেমা করেইছেন। করেছেন। হ্যাঁ, তার মানে আমরা এইভাবে কিন্তু শুরু করেছিলাম। কালে কালে যেটা হয়েছে সেটা হচ্ছে যে আমরা আমাদের মানে ব্যাপ্তির সঙ্গে সঙ্গে গ্লোবালাইজেশন, মানে খুব খুব চোরা পথে গ্লোবালাইজেশনের সঙ্গে সঙ্গে আমাদের মাইন্ডসেটের অনেক তফাৎ হয়ে গেছে। হুম। মানে আগে আমরা যেসব জিনিস অ্যাভেল করতে পারতাম না, হুম, সেগুলো এখন আমরা সহজে অ্যাভেল করতে পারি। এটা কিন্তু আমার মনে হয়, মানে আমার ব্যক্তিগত মতামত, যদি টেকনিক্যালি ভাবতে হয়, তাহলে 1970-এর পর থেকে এটা হয়েছে। 1970 থেকে আমাদের ঘরে ঘরে টেলিভিশন এসে যাওয়ার পরে আস্তে আস্তে সিনেমা হল যে একমাত্র এন্টারটেইনমেন্ট, সেটা কিন্তু সরতে আরম্ভ করেছে। আর এখন তো নয়ই। তা এখন বম্বে তাহলে সিনেমা হলো না হল কেন সেটা? বম্বেতেও কিন্তু যদি তুমি ব্যবসার নিরিখে দেখো, হুম। আগেকার ছবিতে, মানে এটা যদি সত্যি সত্যি ট্রেড অ্যানালিস্টরা সঠিক কথা বলেন, তাহলে কিন্তু এটা বেরোবেই বেরোবে যে আগেকার যে ব্যবসার যে স্ট্রাকচার ছিল, হিন্দি সিনেমার ব্যবসার বা বলিউড ছবির ব্যবসার, বলিউডও টার্মটা অনেক পরে এসেছে, আমি ভারতীয় হিন্দি সিনেমা বলবো, ভারতীয় হিন্দি সিনেমার যে ব্যবসা ছিল, তুমি তো সেটার ওভারঅল যে বলছো এটা। স্কেলটা ছিল, হুম। সেই স্কেলটা কিন্তু এখন সেটা ওভারঅল নয়। হ্যাঁ, ইন্ডাস্ট্রি। এবার এবার তুমি বলতে হবে যারা কনজিউমার কি করে বেড়েছে, ফিল্ম কনজিউমার, আমি এটাই টার্মটা আমি ইউজ করব এই কারণে যে সিনেমা টিকিট কেটে লোকে দেখতে যায়, হুম, এবং সেটার সঙ্গে সরাসরি বাণিজ্যের সম্পর্ক, মানে তুমি যদি সিনেমা দেখতে যাও, তোমাকে এক্ষুনি টিকিট কেটে এক্ষুনি সিনেমাটা দেখতে যেতে হবে। টেলিভিশন বা ওটিটি প্ল্যাটফর্মের ক্ষেত্রে ব্যাপারটা, ওই অঙ্কটা আলাদা। তুমি জানো যে আমার একটা টাকা পে করা হয়ে গেছে, আমি এবার অসংখ্য সিনেমা দেখব। হ্যাঁ, বুঝলাম। এইবারে যে যে জায়গাটায় আমি বলবো যে ব্যবসাটা, ব্যবসায়িক কারণেই কিন্তু আজকে বাংলা ছবির এরকম হয়েছে। নাকি ট্যালেন্টের অভাব? ট্যালেন্টের অভাব, মানে
মানে যদি নাকি খুব তুমি বলতে একটুখানি দ্বিধা করছো, একটুখানি আমি তোমাকে না পুরোটাই ওপেন করতে চাইছি এই হ্যাঁ কারণে। হ্যাঁ দেখো আমি মনে করি না, আমার মনে হঠাৎ প্রথমে আচ্ছা বলে নি, হ্যাঁ হ্যাঁ যে আমি মনে করি না যে বাংলা ইন্ডাস্ট্রিতে অভিনয়ের ট্যালেন্টের অভাব রয়েছে। না একদম এটা নেই আমি মানি না, একদম হতেই পারে না। নেই যেটা হতেই প্রবলেম পারে না হচ্ছে প্রপার ডিরেকশনের অভাব আমার মনে হয়েছে আছে। হুম হুম কারণ আমি মনে করি যে বর্তমানে বাংলা যে ধরনের সিনেমা হচ্ছে, দেখো আমরা একটা সময় এমন এমন গল্প দেখেছি বাংলা সিনেমাতে, যেটা এখনকার দিনে দাঁড়িয়ে দেখতে পাচ্ছি, নয় কোনো গোয়েন্দা রহস্য কোনো হুম গল্প, নয় পরকীয়া ওরিয়েন্টেড কিছু ছবি, নয় একেবারে ছাপোষা একেবারে হুম হুম পারিবারিক ছবি, আর না হলে কিছু একটু নীতি রয়েছে এমন কিছু হুম হুম পারিবারিক হুম ছবি। এর বাইরে ছুটকা চাটকা দু একটা। এবার আমি তোমাকে কম্পারিজনে হুম আসি, হুম কারণ আমি হুম এটা হুম বোঝার চেষ্টা করছি যে হুম হুম ধরুন যারা আপনারা শুনছেন, কোথাও তো আপনিও তো ভাবার চেষ্টা করছেন যে আমি বাংলা ইন্ডাস্ট্রিকে হুম। দোষারোপ করছি বা খারাপ বলছি। আজকে আমি আমি এটা 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 বলতে চাইছি না, দর্শকের কাছেই ক্লিয়ার করে নিই, আমরা দোষারোপ করতে নয়, আমরা না, বিশ্লেষণ আমরা করতে জানার বসেছি চেষ্টা করছি। হ্যাঁ সেখানে আমি ধর প্রসঙ্গটা তুলেই দিই। হুম হুম আজকে ধরো বাংলা ইন্ডাস্ট্রির প্রথম অভিযোগটা যেটা করে, তাদের কাছে পয়সা নেই। হুম সিম্পল কথা, আমাদের পয়সা নেই, আমরা এই লেভেলে কাজ হুম করতে পারি না। আমার সিম্পল প্রশ্ন, লাপাতা লেডিসের মতন একটা সিনেমা বানাতে গেলে কি প্রচুর পয়সা লাগে? আমরা কেন ভাবতে পারছি না সেই অ্যাঙ্গেলটা দিয়ে? আমি রিসেন্টলি মহারাজা দেখলাম, হুম বিজয় সেতুপতি। একটা গল্প কোথা থেকে শুরু হয়ে কোথায় গিয়ে শেষ হতে পারে, আমরা এইভাবে স্ক্রিন প্লে ভাবছি, আমরা স্ক্রিপ্ট ভাবতে পারছি না হ্যাঁ কেন? আমি এটা জানতে চাইছি। একদম তোমার প্রশ্নটা খুব সুন্দর এবং বহু বিভক্ত। আমি বলবো ফার্স্ট যেটা বলবো যে কোনো জিনিসেরই একদম চরমভাবে দারুণ বলা চলে না। হুম, আমরা যাকে একদম আমাদের বাণিজ্যিক ছবির ইয়ার্ডস্টিক ধরি উত্তম কুমার, হুম, উত্তম কুমারেরও শেষ ভাগে যেসব ছবি করেছিলেন সেটা একেবারেই উত্তম কুমারোচিত নয়। হ্যাঁ, হুম, তিনিও যেসব ছবিতে অভিনয় করছিলেন এবং আমি বলবো যে তিনি মানে মোটামুটি 48 49 এরকম এজ থেকে যেসব ছবিগুলো সাইন করছিলেন বা এ করছিলেন তার মধ্যে খুবই কম, মানে ছেঁকে তুলে খুব কম ছবিই দেখা যাবে যেগুলো আমরা দর্শক ভালো বলবে। হুম, হুম। এবার এই সময় সব সময় কিন্তু চলনশীল এবং ওই ভালো সময়গুলো চলে তোমাকে একটা যায়, দৃশ্য আবার বলবো, আবার তোমাকে একটা একটা ছবি। দৃশ্য হ্যাঁ বলবো। হ্যাঁ হ্যাঁ আমি না সিনেমার এসেন্স নিয়ে কথা বলি। হ্যাঁ আমার হ্যাঁ আমার সিনেমা, আমাদের হ্যাঁ সিনেমাটা হ্যাঁ হ্যাঁ এরকম, জানো তো, এইসব টাকা পয়সা হিসেব অনেক হ্যাঁ বড় হ্যাঁ জিনিস। হ্যাঁ তুমি তো বললে না একটু আগে যে ওই মার্কি বাণিজ্যিক ছবি, হ্যাঁ হ্যাঁ বেদের মেয়ে জ্যোৎস্নার থেকে বড় বাণিজ্যিক ছবি কিছু ছিল? না প্রশ্ন নিশ্চয়ই তো ছিল এটা নিয়ে, না তুমি সাফল্য নিয়ে সত্যজিৎ একদম রায় সত্যজিৎ রায় হুম নিয়ে হুম হুম কমেন্টও হুম করেছিলেন। হুম হুম কিন্তু একটা সিনেমার দৃশ্য বলি, হুম হুম সিনেমাটা শেষ হচ্ছে একদম লাস্ট দৃশ্য, যুদ্ধের আবহ, উত্তম কুমার সুচিত্রা সেনকে কোলে নিয়ে চলে যাচ্ছেন ওই অন্ধকারের মধ্যে দিয়ে। ফিল দ্য পালস। আজ থেকে কত বছর আগে একটা রোমান্টিসিজম দেখানো হচ্ছে, আজকের দিনে আমি বাংলা ইন্ডাস্ট্রিতে পাই না এই জিনিসটা। আমি এটা তোমার একদম বোঝাতে চাইছি। তুমি একদম মানে একদম হৃদয়ে গিয়ে আঘাত করলে। আমি হয়তো সেখানে পৌঁছতাম, কিন্তু বলো আগে এবার, যেহেতু টেকনিক্যাল ব্যাপারগুলো আসছিল বলো বলো তাই বলো, আমি হ্যাঁ। এইটা একদম ঠিক কথা বলেছো। আমি আরো একটা দৃশ্য বলবো, হুম, হারানোর সুরে যে যে জায়গাটা থেকে তুমি যে আমার গানটা শুরু হচ্ছে, হুম, একদম শিহরণ জাগানো। হুম, অবশ্যই। মনে হয় না কোনো সমস্যা আমার। কোথাও গিয়ে আমাদের এই জায়গাটা থেকে সরে গেছে ছবি, যে ম্যাজিক ক্রিয়েট করার, যে একটা প্রেম হোক বা বিরহ হোক বা মানে এমন এমন মানে কি বলো চিত্ত বৈকল্য হোক, সেই যে একটা খুব সংবেদনশীল পয়েন্ট যেটা গান দিয়ে ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে ক্রিয়েট করা যায়, সেটার জন্য হয়তো পয়সা নয়, সেটার জন্য একটা কল্পনা জগৎ লাগে। কোথাও হুম। গিয়ে এই কল্পনা জগতে আঘাত লেগেছে আমার মনে তার মানে হচ্ছে। একজন ভালো ডিরেক্টর, এটা ভালো ভালো স্ক্রিপ্ট ডিরেক্টরের রাইটার। এই এই ভালো তকমাটাতে অনেক রকম, অনেকেই অনেক রকম খুঁজবেন যে এটা এটা একে কেন ভালো বলা হবে, ওকে কেন ভালো বলা হবে না। কিন্তু তুমি যে পয়েন্টটা উত্থাপন করেছো সেটা একদম সর্বৈব সত্যি, যে আমরা সেই যে হৃদয়ের টানটা কোথাও যেন মিসিং মনে তুমি হয় ভালো ছবিগুলো লাস্ট দেখে। বাংলা লাভ স্টোরি সিনেমা কি দেখেছো? ভালো সিনেমা আমি আহ, মানে আমার অন্তর ছুঁয়ে এখনো আছে যে ছবিটা, সেটা হচ্ছে সহজ পাঠের গপ্প। ওই ছবিটা এত একটা একটা সম্পূর্ণ ছবি হুম, এবং আমি তো বলবো ঠিক পথের পাঁচালীর অপু দুর্গার মতো ওই দুটি ছেলেও একটা মানে ওয়ার্ল্ড সিনেমায় স্থায়ী জায়গা করে নিতে পেরেছে। কিন্তু ওটা ওটা প্রায় কোনো বাজেটেই বানানো ছবি নয় এবং ছবিটা অনেক দিন ধরে বানানো, ঠিক যেরকমভাবে সত্যজিৎ রায়ও বিভিন্ন রকম হুম, ফিনান্সিয়াল বার্ডেনের বা ফিনান্সিয়াল
অসুবিধার সম্মুখীন হয়েছিলেন, এই ছবিটাও হয়েছে। কিন্তু ওই যে স্ট্রাইকিং দ্য রাইট কর্ড অ্যাট দ্য রাইট মোমেন্ট, যে মানে এখনকার আধুনিক জীবনেও কিভাবে দারিদ্র বেঁচে আছে, বা সেটার থেকেও ছাড়িয়ে একটা স্পিরিচুয়ালিটিকে স্পর্শ করা, এই যে তৃতীয় মাত্রা, এই মাত্রাটা কোথাও মিসিং। যার জন্য কি হচ্ছে, আমরা বাজেটকে দোষ দিই, আমরা পরিচালককে দোষ দিই, যাই করি না কেন, একটা বাংলা ছবি টিকিট কেটে দেখতে বসে যে একটা পরিপূর্ণ ব্যাপার, যে হ্যাঁ আমি যে ছবিটা দেখে বেরোলাম সেটা আমার পুরো মন প্রাণ জুড়ে রইলো, সেইটা বোধহয় কোথাও ল্যাক করছে। সব ছবিতে ল্যাক করছে বলবো না, আমি অতনু ঘোষের শেষ পাতা, সেটা তো উনি উনি ওই জায়গাটাগুলো সুন্দর করে কিন্তু তোমার টাচ কি কোথাও করছেন। মনে হয় না যে হ্যাঁ, তুমি এবারে যে আলোচনাগুলো বা পয়েন্ট উদাহরণগুলো দিচ্ছ, এগুলো কিন্তু ঠিক যেরকম নয় যে বাংলা সিনেমাতে, কিন্তু শর্মিলাদি আগামী 50 বছরে বাহুবলী দেখতে পাচ্ছ বাংলা ইন্ডাস্ট্রিতে? হ্যাঁ, এইবারে যদি তুমি, এটা কি আমি দাবি করতে পারি না? আমরা তো অনেক কিছুই দাবি তাহলে করতে এটা পারি, কেন নয়? সেটা নয়। কেন পারছি না? তার মানে পয়সা নেই? হ্যাঁ, এইবারে এই জায়গাটা তো একটা খুব বড় পয়েন্ট। কারণ আমি আমার ক্যারিয়ারে যেটা সবচেয়ে বেশি বাণিজ্যিক মানে ইনভেস্টমেন্টের ছবি দেখেছিলাম, সেটা হচ্ছে চাঁদের পাহাড়, যেখানে দেব ছিলেন। দেব অত্যন্ত জনপ্রিয় এক বাংলা ছবির মানে অন্যতম জনপ্রিয় অভিনেতা বা হিরো। তিনি ওখানে ওখানে মানে একমাত্র দেবের অস্তিত্ব ছিল বলে কিন্তু ওই চাঁদের পাহাড় বানানোর মতো ইনভেস্টমেন্ট হয়েছিল। কারণ অন্য তারকা মানে তৎকালীন অন্য তারকার উপরে হয়তো ওই অত বড় ইনভেস্টমেন্ট হতো না। 15 কোটি টাকা একটা বাংলা ছবির জন্য ইনভেস্ট করা হয়েছিল, এবং মানে সেটা সেটা কিন্তু একটা তখন মানে তখন সেই সময় দাঁড়িয়ে এটা একটা বিশাল ব্যাপার ছিল, এবং সেটা সেই ছবিটা থেকে লাভও হয়েছিল। কিন্তু পরবর্তীতে 15 কোটির বদলে 20 কোটি, 25 কোটি, আরও তো প্রত্যেক বছরই তো এটা একটা একটা বড় অঙ্কের বাণিজ্যিক ছবির কথা ভাবা যেতে পারত। কিন্তু তার বদলে আরও কাট ডাউন করা হয়েছে, আরও ছোট হয়েছে, আরও ছোট হয়েছে, মানে বাণিজ্যিক ছবির বাজেট আরও ছোট হতে হতে এগিয়েছে। কেন? তার পিছনে রিজনটা কি? মানে সাকসেস নেই? রিজন তো অবশ্যই ভয়, অনেক ভীতি? কিছুই আছে, যে এটাতে আমি বলবো যে সব জায়গা থেকে আছে, মানে কি দর্শকের প্রবলেম? অনীহা। আমরা যে মানে এই এই যে একটা বিরাট ভারত, ধরো 20 বছর সময় টাইম লাইন যদি দেখি, সেই 20 বছরের মধ্যে একটা দর্শক বড় হয়ে যায়, মানে সে বড় ছবি দেখার জন্য তৈরি হয়ে যায়। হ্যাঁ, এবার সেই তৈরি দর্শক কখন হবে? যদি তাকে ছোটবেলা থেকেই বলা হয় যে বাংলা ছবি আমরাও দেখি, তুমিও দেখো, বাংলা মানে আমাদের বাংলা যে কালচারটা সেটা তুমিও অ্যাডপ্ট করো, তুমি ইংরেজিতে কথা বলো, যে কোনো ভাষাতেই কথা বলো, কমিউনিকেশনের ল্যাঙ্গুয়েজ হিসেবে তুমি যে কোনো ভাষায় করো, কিন্তু বাংলা যে আমাদের যে আত্মসম্মান, সেটাকে নিয়ে চলো। আমার মনে হয় 20 বছর ধরে বাঙালি ঠিক নিজের ভাষাটাকে যথেষ্ট সম্মান দেয়নি। সেটাই একটা মূল আর কারণ। সে কারণে কাজ হয়নি বলছো? না, যে কারণে বাণিজ্যে এফেক্ট করেছে সেটা। মানে তুমি আমি বলছো যে যদি ভালো আমার ছবি হয়েছে কিন্তু ছেলেকে, লোকে না দেখেনি? আমি বলছি যে আমি যদি আমার ছেলেকে সবসময় শেখাই যে বাংলা ছবি কেউ দেখে না, বাংলা ভাষায় কথা বলো না, তাহলে লোকে ছোট ভাববে, বাংলা ছবি দেখো না, লোকে ভাববে যে ও ডি ক্লাসড। এই এই ক্লাস সেন্সিবিলিটিটা কিন্তু তামিল ভাষায় নেই, তেলুগু ভাষায় নেই, মারাঠি, তুমি আমার পাশের রাজ্য বিহারি, উড়িষ্যা, কোনো জায়গায় নেই। কোনো জায়গায় কেউ বলে না আমার ছেলে ওড়িয়া বলতে পারে না, আমার ছেলে বিহারি ছেলে বিহারি ল্যাঙ্গুয়েজ বলতে পারে না, বা সেটাকে এন্ডোর্স করা হয় না, হয় না। একমাত্র বাঙালিরা মানে শিক্ষিত বাঙালিরা বলে যে আমার ছেলে বাংলা বলতে পারে না। আমার এবার মনে হয় এবার হচ্ছে এটার উপর, দর্শক কনজিউমার তৈরি এটার উপর হবে বেস করে কিভাবে? কি তুমি এটা দেখে এটা দিতে পারো যে এটা শুধুমাত্র হচ্ছে এই কারণে বাংলা সিনেমা এটা দেখছে না? হচ্ছে এটা হচ্ছে খুব রুট কজ। কারণ আমরা ছবি 20 কোটি টাকার 200 কোটি টাকার হতে পারে, সেটার কনজিউমার তৈরি করতে হবে। 200 কোটি টাকায় হিন্দি ছবি কেন আমি তৈরি কনজিউমারের হচ্ছে? প্রসঙ্গটা একটু এসে যাই। আমি আমি ধরো, আমি বলছি, আমার কারণ কথাটা মাঝখানে শেষ পয়েন্টটা হয়নি। চলে যাবে। না, না, বলো তুমি তুমি। ওটা মাথায় রাখো, আমি বলছি। হুম, বাংলা ছবি 200 কোটি টাকার হবে আমরা কখন দাবি করতে পারি? হুম। যখন অন্তত 300 কোটি দর্শক আসে, হ্যাঁ, মানে এসে ছবিটা দেখবে এবং ওই ছবিটা রিপিটেডলি দেখবে। কেন দেখছে না তাহলে? মানে শুধুমাত্র হ্যাঁ, ল্যাঙ্গুয়েজ বাংলা বলে? দেখছে না, তার প্রধান কারণ হচ্ছে বাংলা ল্যাঙ্গুয়েজের ছবি দেখার প্রতি একটা অনীহা তৈরি হয়েছে। এটাই আমি বারবার মানে এটা আমি আমার মনে হয় প্রধান না দিস ইজ কারণ নট হিসেবে, ট্রু। এটাই আমি দিস ইজ প্রধান নট কারণ ট্রু। হিসেবে ধরবো। তার পরের কারণটায় হ্যাঁ। আসছি। একজন ইনভেস্টর
হ্যাঁ। বাংলা ছবি করতে এসে যদি তার সবসময় জল বেরিয়ে যায়, মানে আমার জল কখনো পাত্র ভর্তি হচ্ছে না, পাত্র শুধু পাত্রে জল ঢালছি চলে যাচ্ছে, হুম। সেটা কোনো একটা ইন্ডাস্ট্রির শর্ত হতে পারে না। একটা ইন্ডাস্ট্রি তখনই রোলিং হয় যখন তার টাকাটা ফেরত আসবে। এবারে তুমি বলতে পারো যে সহজ পাঠের গল্প বা অন্যান্য যেসব আমরা অল্টারনেট ছবি হিসেবে, অল্টারনেট ধারার ছবি হিসেবে ধরি, তারা কি সবসময় পয়সা ফেরত দিচ্ছে? সেটা নাও দিতে পারে। একটা ইন্ডাস্ট্রি, এটা আমার কথা নয়, জ্ঞানীগুণীজনও বলেছেন যে বাণিজ্যিক ছবি মানে যেটা মাস এন্টারটেইনার কিন্তু একটা ব্যবসা ধরে, ব্যবসাকে তৈরি করে। আর বাকি যে ছবিগুলো, যেটা তুমি বলছো যে আম, যে ছবিগুলো আসলে মানে খানিকটা আমাদের ফুড ফর থট, মানে খানিকটা আমরা মানে খুব নিশ দর্শকের প্রত্যাশায় থাকি যে যারা আসবে, বুঝবে, মন দিয়ে না, দেখবে, আমি সেটা নিয়ে এখানে একটা পয়েন্ট ডিসকাস একটু করবে। উত্থাপন করি, নাহলে এটা তাহলে তোমার ব্যাপারটা ইজি হবে। হ্যাঁ। আমাদের এই বাংলা ইন্ডাস্ট্রিতে একটা সময় ছিল যখন, এখন এই কথাটা অতটা চলে না, তখন বলা হতো দু ধরনের দর্শক রয়েছে, একটা হচ্ছে হুম গ্রামের দর্শক, একটা শহরের দর্শক। হুম 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 এটা একটা সময় ডিরেক্টর প্রডিউসাররা বলেছে ইন্ডাস্ট্রিতে, এবং আমি সবসময় বিলিভ করে এসেছি এটা তারা মিথ্যা কথা বলেছেন এবং মানুষকে ভুল বুঝিয়েছেন। এই কারণ তাদের অপদার্থতা তারা ঢাকার চেষ্টা করেছিলেন। কেন এর এর এটা সঙ্গে কেন আমার এটা কথা আমি হচ্ছে যে এক্সপ্লেন করে নিই। গ্রামে যে যারা ছবি দেখে বা গ্রামের জন্য যে ছবিটা বানানো হয় তার সেটা সেটা অপদার্থতা। না, এই কথা বলাটা অপদার্থরা, যে হ্যাঁ বাংলাতে দু রকমের ছবি হ্যাঁ ছবি হ্যাঁ হ্যাঁ বানানো হ্যাঁ হচ্ছে, হ্যাঁ। একটা গ্রামের জন্য, একটা শহরের জন্য। হুম হুম এটা প্রডিউসার ডিরেক্টরদের অপদার্থতা, যে তারা এমন কোনো সিনেমা বানাতে পারেনি যেটা দর্শক গ্রাম এবং শহর বলে ফারাক তৈরি করবে না। এবার কেন বলছি শর্মিলাদি এই বিষয়টা, এই কারণে ইম্পর্ট্যান্ট। দেখো, আমরা উত্তম কুমারের সময় আলোচনা তো করলাম, হুম হুম সেই সময় তো গ্রাম এবং শহর বলে আলাদা কিছু ছিল না, হুম সবাই হুম জিনিসটার সাথে অ্যাকচুয়ালি ব্যাপারটা ছিল, আমার মনে হয় যে আমরা অনেক বেশি বাঙালির যে কালচার, যেটা রুট, হুম সেটার সঙ্গে সিনেমার একটা রিফ্লেকশন ছিল, হুম যেটা যেরকম সময়ের সিনেমা তার সঙ্গে সেই সামাজিক যে পরিপ্রেক্ষী হুম বা প্রেক্ষাপটটাকে সবসময় ধরা হতো। হুম হুম এবং ওই সময়টা ছেড়ে দাও, তার হুম পরবর্তীকালে এসো, হুম একটার পর একটা তাপস পাল, প্রসেনজিতের সেই হুম প্রথম দিকের হুম সিনেমাগুলো, তরুণ মজুমদারের একটার হুম। পর একটা সিনেমা। শোনো, আমি এর মধ্যেও কিছু ফিল দ্য গ্যাপ করে দিই। হ্যাঁ, বলো। বিশ্বজিৎ সন্ধ্যা রায়, রঞ্জিত মল্লিক, মুনমুন সেন, হুম। এরাও সব হিট ছবি পরের অনেকে পরে। সিনেমা ভালো ভালো হ্যাঁ, করেছেন, কিন্তু তার শুভেন্দু। পরের পর্যায়টা ভাবো, হ্যাঁ। যেখানে বাংলা ছবির নাম মান এত নামলো, হুম যেখানে মাথার সেই আঁচল ছিঁড়ে দিচ্ছে, আঁচল উড়ে গিয়ে নায়কের মাথায় গিয়ে ফেটটিও যাচ্ছে, হুম হুম। এরকম প্রচুর সিনেমা হয়েছে। সে হিন্দিতেও প্রচুর না, হয়েছে, এবার আজও তারপরে এলো, হয়, কিন্তু আমরা ওটা বিশ্বাস না করে সেই সব ফেলি। সিনেমা আমরা দেখতাম না, দেখি না। হ্যাঁ তারপরে এলো কোথায়, তারপরে এলো হচ্ছে আমাদের সাউথ ইন্ডিয়ান মুভিকে বাংলায় বাংলায় রিমেক। রিমেক করা, এবং যেটা হচ্ছে পুরো ইন্ডাস্ট্রিকে ধ্বংস করার একটা পদ্ধতি তৈরি হলো। এবং হুম হুম মানুষ এই জায়গাটাতে যখন দেখলো যে বাংলার কিচ্ছু নেই আর, সব করে রিমেক চলছে একটা, হুম হুম সেখান থেকে আজকে নতুন করে একটা রিভাইভালের একটা জায়গা তৈরি হচ্ছে, সেটা গুড, হুম সেটা ভালো চেষ্টা। হুম আজকে যারাই ডিরেক্টর কাজ করছেন তারা চেষ্টা করছেন, কিন্তু আমার প্রশ্ন দেখো শর্মিলাদি, যে আমরা শুরু করলাম সত্যজিৎ রায় থেকে হুম পডকাস্টটা, মাঝখানে যে আমাদের এই যে বাম্পারগুলো খেলাম, হুম হুম। আমার প্রশ্নটা এখানে, যেটা কেন খেতে হলো, এই লেভেল থেকে তো কেউ শুরু করেনি, বম্বেও শুরু করে। প্রথম কথা, আমিও তোমার সঙ্গে কিছুটা সহমত যে গ্রামের দর্শক শহরের দর্শক বলে আলাদা কিছু হয় না। যদি এটা ধরা যায় গ্রামের সেন্সিবিলিটি বা গ্রামের সমাজ, গ্রামের যে সামাজিকতা বোধ, সেটা ওই সময়কার ছবিগুলোর মধ্যে ছিল। আমি বলবো সেটা বেশ কিছুটা মানে প্রসেনজিৎ ঋতুপর্ণা জুটির ছবি কি তাপস শতাব্দী কি এই সব ছবির মধ্যেও খুব যেমন ধরো বেশি একটা ছবির কথা মাত্রাতেই আমার মনে ছিল। পড়ছে, তরুণ মজুমদারের ভালোবাসা ভালোবাসা, ভালোবাসা কি ভালোবাসা, অসাধারণ একটা পথ সিনেমা, ভোলা। কি অদ্ভুত অদ্ভুত গান ছিল। হ্যাঁ, পথ ভোলা। তো সেটা তো আমরা আমরা তো এই প্রসঙ্গে আনছি না। তপন সিংহ, তরুণ মজুমদার, হুম, এদের মতো সব ঠিক ঠিক, আমি দিগ্গজ, সেটাই। মানে অরবিন্দ বাবু, এদের সব হুম, ছবি তো আরো, মানে সেটা বলতে গেলে আরো ৩-৪টে পডকাস্ট লাগবে। বাংলা ছবিতে, মানে যে কোনো ভাষার ছবিতে, হিন্দি হোক বলিউড হোক, পুরো ব্যাপারটা কিন্তু ডিপেন্ড করে ইনভেস্টমেন্টের উপর। এবার হুম, ইনভেস্ট করলে সেটা আরো বিগার মার্কেট তখনই করতে পারবে যদি ইনভেস্টর ৫ টাকা দিলে ১০ টাকা রিটার্ন পায়, কি ৬ টাকা রিটার্ন পায়, তারপরে ছবিতে আবার ১০ টাকা রিটার্ন পায়। যদি তার টাকা দেওয়ার পরেই সেটা সব মিলিয়ে যায়, মানে আকাশে মিলিয়ে যায়, তাহলে তো সে পরের ছবিটাতে আর আসবে না। হুম। হুম, এবারে এই ইনভেস্টমেন্টটা যদি বাংলা ছবিতে করে সেই রিটার্নটা না পাওয়া যায়, তাহলে সাইজ ছোট
হতেই হবে। রিটার্নটা তো Size- সাকসেসের উপর ডিপেন্ড করে না। না, নট অলওয়েজ। তুমি নিজে বলো যে তুমি বছরে কটা বাংলা ছবি দেখতে যাও হলে না, টিকিট আমি তোমার কেটে? ছোট এক্সাম্পল দিচ্ছি, হ্যাঁ। ধরো ভারতীয় ক্রিকেট এবং ভারতীয় না, ফুটবল, আমি এই একদম সেম এক্সাম্পলটা সমস্ত ক্ষেত্রে কিন্তু আমার এইটা না, ডাইরেক্ট উত্তর দাও, আমি খুব যেহেতু ক্রিকেট simple- এবং সিনেমা দুটো আলাদা না, মাধ্যম। কেন বলছি এটা, কেন হ্যাঁ। বলছি দেখো উদাহরণটা মিলে যাবে কোথায়, হুম। যে ভারত প্রথম বিশ্বকাপ জিতেছিল 1983-তে, হুম মানে এবং সেটা থার্ড ছিল, হুম টিম হিসেবে সেকেন্ড ছিল। হুম, তার হুম। আগে দুটো বিশ্বকাপ জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ। হুম ওরকম একটা বাঘা টিমের সঙ্গে ইন্ডিয়া সেই অর্থে একটা দুর্বল দল, সে হুম। ওয়ার্ল্ড কাপ জিতলো। হুম। সেই সাফল্যটা কিন্তু আজও ইন্ডিয়া ক্যারি করে যাচ্ছে সাকসেসের পর সাকসেস দিয়ে। হুম হুম ভারতীয় ফুটবল অলিম্পিক পেয়েছে সেরকম সময় দাঁড়িয়ে, কিন্তু তারপর দেখো ধারাবাহিক সাফল্য ভারতীয় হুম, ফুটবলে আর আসেনি। হুম। আজকে যদি তুমি ব্যাডমিন্টনেও সাফল্য পাও, তোমার হুম। পিছনে স্পন্সর দৌড়াবে, কিন্তু হুম এখনকার সময় দাঁড়িয়ে যেখানে এত সোশ্যাল মিডিয়ার যুগ, হুম হুম হুম। তুমি যদি পারফর্ম করতে পারো আজকের ডেটে, যদি তুমি করো, পারফর্ম আমি শোনো, আমি তোমার স্পন্সর কিন্তু আসবে শর্মিলাদি। আচ্ছা আমি এটা বলতে চাইছি। না, সেটা পারফর্ম করা, স্পন্সর, এগুলো সবই ভীষণ মানে টাকা, মানে টাকা। না, সেটা হচ্ছে তুমি মানে আর্ম চেয়ারে বসে তুমি এই কথাটা জানতে বলছো। চাইছি তো এই জন্য, তোমাকে তো কিন্তু বসিয়েছে এই হ্যাঁ, জন্য। না, আমি বলছি, কিন্তু তুমি একটা কথা বলো যে তুমি নিজে, হ্যাঁ। আমি একদম সহজ অঙ্কে বুঝিয়ে দেব, হ্যাঁ। তুমি নিজে এই 2 মাসে কটা বাংলা ছবি দেখতে গেছো হলে টিকিট কেটে? না, আমার যদি মনে হয় ছবিটা দেখো, যখন বাংলা ছবি বলে না, যে কোনো ছবি দেখার আগে, সেটা হিন্দি হোক ইংলিশ হোক, আমরা কি দেখি সিনেমার ডিরেক্টরটাকে, কারা কারা অভিনয় করছেন, এবং তাদের প্রতি আমাদের ফেথ আছে যে এরা ভালো করবেন। এবার আমি যদি খুব চোখ বন্ধ করে বলি বাংলাতে, আমার কৌশিক গাঙ্গুলির প্রতি ভরসা আছে, আমার তার থেকে অনেক বেশি ভরসা আছে অনিক দত্তর প্রতি। ঠিক আছে, কারণ অনিকদা যখন লাস্টে সত্যজিৎ রায়কে নিয়ে ফিল্মটা বানালেন, মানে আমার এই যে মেকিং যাকে বলে, যে মেকিং এর প্রথম মেকিং এর ফ্যাং, আমি এখানে ওপেনলি বলতে পারি পডকাস্ট, মানে কৌশিকদা যদি দেখেন তাহলে, কৌশিকদার ছবির প্রথম দিকে আমার ভীষণ ভালো লাগতো। কৌশিকদা অনেক ভ্যারাইটি কাজ করেছেন, মানে আমি অবশ্যই। ইভেন শঙ্কর মুদিও আমি বলবো অসাধারণ কাজ। কিন্তু আজকের ডেটে দাঁড়িয়ে কৌশিকদাও কোনো একটা মানে টাইম ফ্রেমে ঢুকে যাচ্ছেন, যেটা কেন মনে হয়েছে যে কৌশিকদার দর্শকরা অনেক বেশি এই ধরনের সিনেমা দেখতে চাইছেন বলে ওই একটা প্যাটার্নে কৌশিকদা রিসেন্টলি ঘুরছেন, আমি কয়েক বছরে দেখছি। যে ওই মানে বিশেষ করে এর আগের যে ছবিটা খুব হিট করলো, কি নাম, যেটা আমি দেখিনি, চুনি গঙ্গোপাধ্যায় ছিলেন সিনেমাটাতে, খুব আমার অর্ধাঙ্গিনী। মানে এই ধরনের গল্প একটা প্যাটার্ন। কিন্তু আমি এই কারণে তোমায় বলি, বাংলা সিনেমা আমি রিসেন্ট টাইমে দেখিনি তা কিন্তু নয়। যখন রাজ চক্রবর্তী নিজে একটা ইনিশিয়েটিভ নিয়ে এরকম একটা অন্য ধরনের কাজ শুরু করলেন, আমি দেখেছি। আবার প্রলয়, আবার প্রলয়টা নয়, আবার প্রলয়টা সিরিজ, মানে সিরিজ, সরি, মানে ওটিটি। হ্যাঁ, আমি সিনেমার কথা বলছি। সিনেমা রিসেন্ট টাইমে আমি সত্যি হলে গিয়ে কোনো সিনেমাই দেখিনি। এইবারে আমি বাংলা এই সূত্র, এটা কোনো অপরাধ নয়, আমি জাস্ট এই কথাটাই শুনতে চাইছিলাম যে তুমি গিয়েছো কি যাওনি। হ্যাঁ, আমি ধরুন আমার বাংলা সিনেমা দেখতে খুব ভালো লাগে, প্রত্যেক মাসে 4টে সপ্তাহ 4টে বাংলা ছবি রিলিজ করে, 4টে সপ্তাহ 8টা বাংলা ছবি রিলিজ করে, প্রত্যেক সপ্তাহে 2টো করে বাংলা ছবি রিলিজ করে অন অ্যান অ্যাভারেজ। আমি যদি বাংলা ছবির অ্যাভিড দর্শক হিসেবে প্রত্যেকটা ছবি দেখতে যাই আমার ফ্যামিলি নিয়ে, এইভাবে কি শর্মিলাদি হয় ব্যাপারটা? তো অ্যাকচুয়ালি এইভাবেই হয়। আমি তোমায় বলি কিভাবে হয় দেখো, যখন 3 ইডিয়টস রিলিজ করেছিল না, লোকে কিন্তু সবাই গিয়ে বলেনি, তুমি ওটা করো, মাউথ পাবলিসিটি। আমি ওটাতেই যাব। আলো যখন রিলিজ করেছিল, আমি মাউথ ওটাতেই পাবলিসিটি যাব, আমি ওই জায়গাটা যাব। মাউথ পাবলিসিটি ইজ আ ডিফারেন্ট বল গেম। আমি একদম সিনেমার কোর ইকোনমি নিয়ে কথা বলছি এখন। আমি আমার স্বামী, আমার ছেলে, 3 জনে মিলে আমরা সিনেমা দেখতে যাব, ফ্যামিলি, যেগুলো ধরো সপরিবারে দেখার মতো ছবি, সেটা আমি যাব। আমার প্রত্যেকটা ছবি দেখার জন্য আমার প্রায় 4,000 টাকা খরচ করতে হবে। কারণ সিনেমা মাল্টিপ্লেক্সে টিকিটের দাম হচ্ছে, প্রত্যেকটা টিকিটের দাম অলমোস্ট 300 টাকা যদি উইকেন্ডে দেখতে যাই। সেখানে পপকর্ন খাওয়ার জন্য আরো 1,000 টাকা ধরতে হবে, এবং যাওয়া আসা, তারপরে বেরিয়ে যা করে, সব মিলিয়ে আমার প্রায় 4,000 টাকা খরচ। তুমি একটা জিনিস হিসেব করো যে একটা মানে যদি বাংলা সিনেমার প্রতি এত তীব্র ভালোবাসা থাকে, তাহলে আমাকে বাংলা ছবির জন্য গোটা মাসে প্রায় 20 থেকে 25,000 টাকা খরচ করতে হবে। সেই রকম বাজেট কি কোনো বাঙালি দর্শকের আছে? যদি তুমি তাহলে বলো, তাহলে তো 12 ফেল থেকে শুরু করে বাঙালি দর্শকের নেই, কিন্তু একটা হিন্দি দর্শকের এটা আছে। দাঁড়াও,
হিন্দি 12 ফেল তো দর্শকের মানুষ হলে কাছে। দেখেইনি, এমনকি লাপাতা লেডিস কে হলে বলেছে দেখেনি, হলে দেখেনি? অনেকে জানেই না কবে রিলিজ পরে করেছে, পরে ওটিটিতে দেখেছে, দেখেছে পরে দেখেছে। অনেকদিন পর। ওই 12 ফেল দিয়ে কিন্তু একটা গোটা ইন্ডাস্ট্রির না, বর্ণনা আমি করা বলছি যে যায় না। এখন তুমি সিনেমা একটা ওটিটিতে লোকে এক্সেপশনের কথা দেখছে। বলছো। না, তুমি যেটা এক্সেপশন, আমি ওটিটি ইজ ডিফারেন্ট বল গেম। আমি কেন তুমি বলছি আমার যেহেতু কথাটার আমাকে মানেটা একটু সিনেমার বোঝার চেষ্টা জন্য করো, বললে, আমার কথাটা মানেটা হুম, বোঝার চেষ্টা করো। আমি বলতে চাইছি ধরো সিনেমাটা হলে রিলিজ করেছে কিন্তু লোকে জানেও না, হ্যাঁ প্রচার হ্যাঁ পায়নি, সেজন্য হ্যাঁ চলেনি, হ্যাঁ কিন্তু জিনিসটা কাজটা ভালো হয়েছে। হ্যাঁ এবার সেটা যখন ওটিটিতে রিলিজ করছে হ্যাঁ লোকে কিন্তু দেখছে এবং দেখে আমরা লোকমুখে কথা শুনে দেখছে। আমরা অ্যাকচুয়ালি যে দেখার কথা বলছি সেটা হচ্ছে আমাদের পার্সোনাল ভিউইং। আমরা সিনেমার কথা বলছি না, আমরা আসলে বলছি যেটা আমাদের কাছে চলে আসছে তার কথা। ওটিটিতে তুমি যে ছবি দেখছো, হুম। যেটা বিচার করছো, তার সঙ্গে সিনেমার যে তো এটা তো বিশাল অঙ্কের ট্রেন্ড, তার কোনো তুমি সম্পর্ক খবরের নেই। কাগজ না পড়াটা তো অপরাধ নয়, এটা তো না 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 ট্রেন্ড, না না বদলাচ্ছে হ্যাঁ, তো, এই যে এটাকে তো বদলাচ্ছে, অ্যাকসেপ্ট করতে হবে ভাবছো। এই বদলে যাওয়া যে ইকোনমি, হ্যাঁ, তার মধ্যে বাংলা ছবি কিন্তু ঢুকছে। তো ইন্ডাস্ট্রির কারণ সঙ্গে তাল মেলাতে তুমি হবে তো। যদি না, হ্যাঁ, তাল কিভাবে মেলাবে? হুম তোমায় এই যে ওটিটি যখন চলে এলো, হুম তুমি একই সোফায় বসে হলিউড থেকে, ওয়ার্ল্ড সিনেমা থেকে, বাংলা ছবি থেকে, রিজিওনাল ছবি থেকে সবকিছু একই একই প্লেনে দেখতে পাচ্ছ। হুম এবং তুমি আরো কমফোর্টেবলি দেখতে পাচ্ছ, কারণ তুমি নিজের ঘরের সোফায় নিজের মতো করে জিনিসটা দেখতে পাচ্ছ নিজের টাইমে। হুম হুম ঠিক আছে? হুম এবার কিন্তু সিনেমা, মানে যেটা যেটা তুমি হলের কথা বলছো, যে সিনেমার মেইন বিজনেসটা কিন্তু দাঁড়িয়ে থাকে হলের উপরে। সিনেমা হলে চললে তবেই কিন্তু হুম সবচেয়ে বেশি লাভ হয়, কারণ ওটা হচ্ছে ডাইরেক্ট ইকোনমি। তুমি টিকিটটা কাটছো, যাচ্ছ, এবং বক্স যে ইয়েটা, বক্স অফিস যেটাকে বলে, বক্স অফিসটা খুবই কম দিনের, মানে কম দিনেই ইয়ে করে দিচ্ছে সিনেমাটা হিট না সুপারহিট না, এত কালেকশন হলো, কতটা লাভ হলো। ওটিটি, স্যাটেলাইট রাইটস তারপরে আসে। কিন্তু দ্যাটস সেইগুলো আ তো ডিফারেন্ট। জওয়ান পাঠানের মতন সিনেমা যখন হ্যাঁ, ইন্ডিয়াতে জওয়ান। ব্যবসা করছে না। এবার তুমি যদি আমায় বলো জওয়ানের মতো সিনেমা কি এখন বাংলায় তৈরি হতে পারে? পারে না। কারণ ওই যে বিশাল ইকোনমি এবং হুম তার যে লয়াল দর্শক, সেটা হুম বাংলাতে নেই। আর বাংলা ওরকম ভাবে, মানে বাংলা একটা ল্যাঙ্গুয়েজ হিসেবে, আমি এখানে এবারে আসবো, আমি হুম সম্প্রতি লন্ডন গিয়েছিলাম এবং সেখানে ইনভাইটেড হয়ে গিয়েছিলাম তৃতীয় হুম, বাংলা দেখেছি আমার থেকে। তোমার ভিডিওগুলো। এবার তো তোমার তৃতীয় এরকম বাংলা, সম্মান আমাদের জন্য। থ্যাংক ইউ, হ্যাঁ, কিন্তু আমি অন্য প্রসঙ্গে আসছি প্লিজ এটাতে। বলো। হ্যাঁ, তৃতীয় বাংলা হিসেবে তারা নিজেদের আইডেন্টিটিটাকে ইয়ে করছে। তৃতীয় বাংলার কথা কি তুমি জানতে? না মানে আমি বুঝতে পেরেছি, তো আমি ভিডিওটা দেখে তখন বুঝতে পেরেছি। হ্যাঁ, হ্যাঁ কিন্তু আমরা জানতাম না যে ব্রিটিশ ইয়েতে বাঙালি দর্শক আছে। আমি দর্শক এই কারণে বললাম যে ওরাও সিনেমা দেখে এবং ওরা সিনেমা, দুই বাংলা সিনেমাই দেখে। এবার আমরা কি ওই মার্কেটগুলো, ওই বাঙালিদের, আরও প্রত্যন্ত বাঙালি, মানে প্রবাসী বাঙালিদের একত্র করতে পেরেছি? সেটা আমরা বোধহয় কোথাও ল্যাক পারছি করছি। না কেন? আমরা পারছি না কারণ আমাদের না নিজেদের ভাষা নিয়ে কোনো সচেতনতা নেই। ধরে নিলাম আমাদের ভাষায় কাজটা হ্যাঁ, হবে না। কিন্তু তেলেগু, তামিল, ওরা ভীষণ ওয়ার্ল্ডলি না, কানেক্টেড। ধরে নিলাম শর্মিলাদি আমাদের ভাষায় কাজটা হবে না, কারণ যখন ভাষাটা হবে বাইরে না? যাবে, মানে কথা কেন হবে না? মানে রিজিওনাল ল্যাঙ্গুয়েজে কাজটা হচ্ছে, এবার যখন ওটা ডাব হবে বাইরে, হুম হুম কেন বলছি খুব সহজভাবে ভাবো। আমি কি চাই না যে আমার 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 এখানকার দেব, যিশু, মানে ওদের কি বলে, জিৎ, হুম, এরা শাশ্বত, শাশ্বত, টোটা, শাশ্বততাকে আমি বাদ দিচ্ছি, কারণ অপুদা যেহেতু কাজটা বোম্বেতেও লেভেলে কাজ হুম, করেন, তার একটা আলাদা জায়গা ওখানে আছে। হুম। যিশুর যিশু আলাদা সেনগুপ্তরও জায়গা নেই? আছে, যিশু সেনগুপ্ত যেহেতু পরমব্রতর জায়গা নেই? পরমব্রত থেকে যিশু সেনগুপ্ত নামটা বেশি, হ্যাঁ, কারণ পরমব্রত কাজ বেশি করেনি, কম করেছে। এবার আমি কেন বলছি, আজকে তুমি বিজয় দেবরকোন্ডা থেকে শুরু করে, তুমি দুলকার সালমান থেকে শুরু করে, এদের সিনেমা দেখছো রীতিমতো। এরা কিন্তু বম্বেতে কাজ করে না, এরা কিন্তু নিজেদের মালায়ালাম সিনেমা করছে। তাহলে আমি বাঙালি হয়ে যদি দুলকার সালমানের সিনেমা দেখতে পারি, বা বিজয় দেবরাকোন্ডাকে দেখে যদি বাঙালি মেয়েরা বলে ওয়াও কি হট, তাহলে কেন জিৎ এবং দেবকে দেখে বলবে সবাইকে না? দেখে বলছে। কে বলেছে? দেবকে দেখে বলছে না, হয়তো দেব কিন্তু এখনো পৌঁছতে পারছি না তো। না, দেবের ব্যাপারটা অন্য। দেব চায় যে বাংলা ছবিতেই ও নিজের তুমি এটা এটা অ্যাকসেপ্ট করো করতে যে চায়। দেব এবং জিৎ কি সাকসেসফুল জিৎ, ইন্ডিয়াতে, বিজয় দেবরাকোন্ডা বা ওদের দুলকার সালমানের মতো? আমি জানতে চাইছি, হ্যাঁ, আর দে ফেমাস লাইক দেম? they are very famous in Bengali communities. বেঙ্গলি কমিউনিটিস, বাট famous. বাইরে বিয়ন্ড দ্যাট Beyond that, এবারে তুমি বলো আমি, ওরাও তো রিজিওনাল না। সিনেমা এবারে করে। তোমার, আমি একদম প্রথমের দিকে যে আলোচনাটায় হ্যাঁ। ছিলাম, ল্যাঙ্গুয়েজ ইজ নট আ ব্যারিয়ার। মানি না, হ্যাঁ ঠিকই তো। এমনি এমনি ছবির রস আস্বাদন করে, ভালো কিন্তু কাজ। সেটা আমরা কমার্শিয়াল ফিল্মে কিন্তু তুমি অতক্ষণ ইয়ে করতে পারবে না। যেগুলো আসলে আমরা বুঝতে পারি যে ল্যাঙ্গুয়েজটা, সেটা মোটামুটি আমাদের সেন্সিবিলিটিকে টাচ করলে তবেই বুঝতে পারি।
আর কন্ট্রাডিক্ট করছি বাণিজ্যিক নাকি? আমরা আলোচনা যেখান থেকে না, শুরু না, করেছিলাম, না, না, দেখো তুমি হয়তো ল্যাঙ্গুয়েজকে বাদ দিয়ে আজকের ডেটে দাঁড়িয়ে আমাদের না, বাংলা সিনেমা নিয়ে আলোচনা হচ্ছে, সেটা হচ্ছে মাধবী মুখার্জি নিয়ে আলোচনা না, হচ্ছে। অল্টারনেট Why not? ছবি। আমার এবারে বাণিজ্যিক ছবির মশলাটা সবসময় না, আমার একই, মনে এবং হয় সেটা শর্মিলাদি আমরা হচ্ছে কোথাও ডিফারটা করছি এই জায়গাতে। হ্যাঁ, আমার মনে হয় তুমি আমাকে কাটতে পারো, যেটা হচ্ছে আমরা যেটাকে আমরা বলি আন্তর্জাতিক মান তো ছেড়ে দাও, আমি জাতীয় মান বলছি। হুম, আন্তর্জাতিক মান অনেক বড় লেভেল, আমরা সেই আলোচনাতে করিও নি। হুম, জাতীয় লেভেলের যে কাজটা হওয়া উচিত হুম। সেটা আমরা বাংলায় করছি না, একটা দুটো কাজ ছাড়া। না, যদি বলো বাংলায় করছি না, তাহলে একটা দুটো কাজও বাংলায় হচ্ছে না, যেটা জাতীয় স্তর অবধি পৌঁছচ্ছে। মানে তোমার হুম, মানে তোমার ইয়েটা থেকে আমার মনে আমার হলো। মনে হয়েছে, হ্যাঁ, হ্যাঁ। এবারে মানে যেটা আমরা করতাম একসময়। না, প্রত্যেকটা সময় আলাদা কুণাল, সেটা তোমাকে বুঝতেই হবে, কিন্তু সেটা আজকে তো তুমি competition। নিজেই আজকে বলছো কম্পিটিশন। নিজে, তখনও কম্পিটিশন ছিল। আজকে যদি আমরা ভালো ভালো তামিল বাংলা ছবি ছবি- বানাই আর ডাব করে দিই প্রত্যেকটা ভাষায়, না, আমার সমস্যা যেটাই কোথায়? হচ্ছে যে আমরা আমাদের দর্শক এবং ছবির মেকিং, মানে মেকার্স ইন দ্য সেন্স ইন্ডাস্ট্রি, মানে যে সেই মেকার মানে শুধু ফিল্ম মেকার নয়, মানে পরিচালক, প্রযোজক, নাট্যকার, নায়ক সব মিলিয়ে যে মেকিং, হুম এবং দর্শক মানে যে কিনবে, হুম যে তৈরি করবে, বেচবে এবং যে কিনবে, সেটার ব্যালেন্সটা ঠিকঠাক হলে তবেই একটা ইন্ডাস্ট্রি সার্ভাইভ করতে পারে এবং বাড়তে পারে। এখানে যেটা আমার মনে হয় কানেক্টিভিটির সমস্যা আছে, যে আমরা অ্যাজ বেঙ্গলি আইডেন্টিটি বিভিন্ন বেঙ্গলি কমিউনিটিকে একত্র করে ভাবতে পারছি না। আমার খুব রিসেন্ট এক্সাম্পল আমি দেব। অতি সম্প্রতি যে ছবিটি রিলিজ করেছে, বাংলাদেশের শাকিব খান সেখানে অভিনয় করেছেন। হুম ছবিটির নাম হলো তুফান। সেটি আগে বাংলাদেশে রিলিজ করেছে, তারপরে এখানে রিলিজ করেছে, এবং সেখানে আমাদের বাঙালি অভিনেত্রী একজন অভিনয় করেছেন, মিমি চক্রবর্তী। হুম, খুবই, দেখেছি আমি। হ্যাঁ, খুবই বিখ্যাত এক অভিনেত্রী। মানে আমি হ্যাঁ। কদিন আগে এবার দেখলাম। কথা হচ্ছে যে ছবিটা যেভাবে বাংলাদেশে চলেছে এবং যেভাবে দাবি করা হচ্ছে অন্যান্য মানে প্রবাসে চলেছে, কলকাতায় কিন্তু একেবারেই সেভাবে চলেনি। হ্যাঁ, মানে শাকিব খান যত বড় স্টারই হন বাংলাদেশে, কলকাতায় এসে কিন্তু তার অ্যাপিল অত বড় নয়, সেটা প্রমাণিত। হুম। এবং এর আগেও কিছু কিছু ছবি যেগুলো বাংলাদেশে খুব চলেছে, এখানে চলেনি, এটা হয়নি। তুমি এই বিভাজনটা কিন্তু অন্য ইয়েতে না, দেখবে আমি না। শাকিব খান তো অন্য দেশের হিরো, আমি ছেড়ে দিলাম। না, আমি অন্য মিমি দেশ বলে না, চক্রবর্তী এখানে বলি। আমি ভাষা ভাষা বলছি। বলছো? ভাষা ভাষা আমাদের, তো ম্যাটারই করে না, তার ভাষা সবচেয়ে বড় আমাদের, প্রমাণ হচ্ছে, ইয়ে সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে, না, না, ধরো ভাষা ম্যাটার করে না, আমি প্রথমেই বলছি ভাষা ম্যাটার করবে না, হচ্ছে অন্য ধারার যে ছবিগুলো, যেগুলো ওয়ার্ল্ড ওয়াইড একটা অন্য সেন্সিবিলিটিকেই না, টাচ ধরো করে। আমি একটা কথা বলি। বুদ্ধদেব দাশগুপ্তর ছবি দেখো, হ্যাঁ, সেটা সারা পৃথিবীর একটা ল্যাঙ্গুয়েজ উনি তার ছবির মাধ্যমে বলতে পেরেছেন, তার ছবির ভাষা বাংলা হওয়া সত্ত্বেও। হ্যাঁ, কারণ আমি না, অন্য ঠিকই তো। দেশে গিয়ে আমি দেখেছি যে বুদ্ধদেব দাশগুপ্তকে তারা কি চোখে দেখেন। হ্যাঁ, এবার তুমি এখান থেকে বলতে পারো না যে বুদ্ধদেব দাশগুপ্তকে ওই চোখে দেখেন, তো বীরেশ চট্টোপাধ্যায়ের না, ছবি আমি কেন সেটা তারা বলছি সেই না। চোখে দেখবেন না? নিশিপদ্ম যদি অমর প্রেম হতে পারে, আমার প্রশ্নটা ওখান থেকেই শুরু হয়েছিল। হুম, নিশিপদ্ম যদি অমর প্রেম হতে পারে, অর্জুন রেড্ডি যদি কবির সিং হতে হুম, পারে, হুম, হুম, তাহলে আজকের ডেটে দাঁড়িয়ে আমরা কেন এটা নিয়ে? আমি প্রশ্নটা কিন্তু বারবার সেই জায়গা থেকে করেছি যে হ্যাঁ। আমরা করে দেখিয়েছিলাম, এখন অন্যরা করে দেখাচ্ছে, আমরা কি করছি আজকে ডেটে? এখানে আমি এই যে ট্রায়াঙ্গেলটা আমি খেলছি হ্যাঁ, প্রত্যেক হ্যাঁ। মোমেন্টে, আমি কিন্তু প্রথম থেকে বলেছি আরে শুরু তো আমরা করেছি, হ্যাঁ, এটাই আমি শুরু বলছি আমরা বারবার। করেছি, শুরু আমরা তাহলে করেছি, আমরা, তুমি এবং বলতে চাইছো আমরা পয়সা নেই। কেন লিডার নই, সেটা তুমি বলতে লিডার চাইছো তো? ছেড়ে দাও, আমি লিডারের প্রসঙ্গে যাচ্ছি না। আমি বলতে চাইছি যে তিনটে ইন্ডাস্ট্রি স্ট্রংলি, আমাদের এই সময়ে দাঁড়িয়ে না, এই যে আমাদের একটা আচ্ছা তুমি আমাকে সোশ্যাল একটা মিডিয়া সিম্পল এসেছে। একটা উদাহরণ দাও। না, শোন, রিসেন্ট টাইমসে একটা কোনো বাংলা ছবি যেটা অন্তত ডাব করে সারা দেশে একটা আলোড়ন ছড়াতে পারতো, কিন্তু সেটা প্যান ইন্ডিয়া লেভেলে যায়নি, কি এমন একটা ছবি? তুমি এক্সাম্পল দাও। মানে আমি তো সিনেমা কম দেখি। না, এই বাঘা যতীন ডাবড হয়েছে প্রায় 6টা ল্যাঙ্গুয়েজে, উচিত বলে মনে হয় যে যাওয়া এবং উচিত ছিল। জিতের যে ছবি যাওয়া উচিত ছিল কিন্তু যায়নি। না, যাওয়া উচিত ছিল, কিন্তু হ্যাঁ, সেটা হিট হতে পারতো যদি প্যান ইন্ডিয়া লেভেলে যেত। এমন কোন একটা ছবি যেটা দুর্দান্ত তুমি হয়েছে। এটা কমপ্লিটলি হাইপোথেটিক্যাল না, আমি প্রশ্ন তোমাকে করছো। কতগুলো পয়েন্ট দিই। হ্যাঁ? আমি তোমাকে কতগুলো পয়েন্ট দিই। হ্যাঁ। যেমন দেখো, বাংলাতে মারমার কাটকাট রিসেন্ট টাইমস যদি দেখি,
সাথী মারমার কাট হয়েছিল মনে পড়ে? এটা আজ থেকে 20 রিসেন্ট বছর টাইমস আগে। নয়, 20 না, আমি তো বছর বলছি, আগে ইজ 20 বছর টু আগে। জেনারেশন তার গ্যাপ। আগে ছিল হচ্ছে যেটি আরেকটা সিনেমা, বেদের মেয়ে না জ্যোৎস্না না না, বেদের বোধহয়? মেয়ে জ্যোৎস্না, যেটা শ্বশুরবাড়ি না না না, জিন্দাবাদ। তার থেকেও বেশি এই আমাদের যে নতুন জুটি উঠেছিল, প্রিয়াঙ্কা রাহুল, যে হ্যাঁ, সিনেমাটা ছিল চিরদিনই তুমি চিরদিনই যে আমার, তুমি যাও। তার আগে নয়, চিরদিনই তুমি যে আমার হচ্ছে 2008 সালের মানে ওই তো সিনেমা। বলছি, ধরে নাও আজ থেকে 15-20 বছর আগের যে হ্যাঁ, গ্যাপ, হ্যাঁ। তারপর বাংলাতে এমন কোনো, হ্যাঁ মাঝখানে আমি খুব ভালো সিনেমা দেখেছি হচ্ছে বেলা শেষে, খুব ভালো হ্যাঁ, আমার হ্যাঁ। লেগেছিল। এবার আমি বলি এই ধরনের সিনেমাগুলো যদি হ্যাঁ, ধরো আমি বেলা শেষেই ধরছি, ধরো হ্যাঁ, রিসেন্ট হ্যাঁ। টাইমস, আমি কিছুদিন আগে পোস্তর হুম, হিন্দিটা দেখলাম, আমার খুব ভালো লেগেছে। হুম, কিন্তু আমার মনে হয় যে আমাদের ছবি, হুম। যেটা সৌমিত্র চট্টোপাধ্যায় অভিনয় করেছে, ওই ছবিটাই হুম, হুম, পরেশ রাওয়ালকে দিয়ে আলাদা করে দরকার পড়ে না হুম, ওই ক্যারেক্টারটা করার, যেটা পোস্ত যেটা হুম, হয়েছিল। মিমি চক্রবর্তী ছিলেন ওখানেও দেখলাম। সেটা যদি ডাব হয়ে হিন্দিতে যায় হুম, বা মালয়ালমে যায় বা তেলেগুতে যায়, হুম, যে গোটা দেশের মানুষ এই ছবিটাই দেখছে কিন্তু ল্যাঙ্গুয়েজটা তাদের মতো করে, হুম, 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 হুম। তখন তো আমিও বুক ফুলিয়ে বলতে পারবো দেখো আমার বাংলা কিরম কাজ করে। না, এটা তো হয়েছেই। কোথায় হচ্ছে? না, তুমি তো পোস্তর উদাহরণ দিয়েই দিলে, শাস্ত্রী না, পোস্ত তো আলাদা করে শাস্ত্রী তৈরি হয়েছে। আলাদা করে তৈরি হয়েছে, হ্যাঁ। সেটাই তো যথেষ্ট। আলাদা হুম। করেই তো হয়েছে, মানে ওটা তো আমাদের গল্পটা কেনা হয়েছে, অন্য ভাষায় হয়েছে। অন্য সেরকম অভিনেতা ভাবে নিতে হচ্ছে না। রামধনু মালায়ালাম ছবি কিনেছে। এটা মানে তুমি এটা এসেন্স হিসেবে তো সেটা বাংলারই এসেন্স, ওটা তো একদম মৌলিক। রামধনু বলো বা পোস্তর গল্পটা তো মানে মৌলিক জেনাতনের গল্প। প্রকারণও চালিয়ে নিচ্ছি, ব্যাপারটা এরকম। হ্যাঁ? চালিয়ে নিচ্ছি জেনাতনের প্রকারণ, একটা একটু দেখাতে হবে যে আমরা ন্যাশনাল লেভেলে চলে গেছি। এটা বলতে খুব খারাপ না, লাগে শর্মিলা, এবার ট্রু না, আমি এই কারণে বলছি, আমার বড় ন্যাশনাল ব্যথা হয় মাঝে মাঝে। কিসের ব্যথা? আমার ব্যথা পাই এই কারণে, কারণ তুমি মলম তুমি লাগিয়ে তুমি দাও। যে বলো, তুমি আমাকে বললে না যে যে হ্যাঁ, এরকম এরকম, মানে আমরা অ্যাকচুয়ালি না, মানে যারা সিনেমা ভালোবাসি হ্যাঁ, হ্যাঁ। তারা সিনেমাটাকে না খুব ভালোবাসার জায়গা থেকেই দেখি তো। আর Exactly. আমরা বাংলা, আমি ছোটবেলা থেকে উত্তম কুমার সিনেমা দেখার পোকা, মানে ভীষণ ভালো লাগে, হুম, আজও আমি কি ভালো লাগে। আমি উত্তম কুমারের প্রায় সমস্ত অ্যাভেলেবল সব ছবি আমি দেখেছি, অ্যাভেলেবল, মানে কিন্তু আমি বলছি সেইখানে যখন 80-র দশকের কিছু সিনেমা দেখি, 80-এর দশকের, বুকে এত ব্যথা হয়েছিল, তারপর তারপর পরবর্তী হ্যাঁ, সময় দাঁড়িয়ে এখানে যেটা আমি বলবো যে আমরা হয়তো, আমারও কিছু কিছু ছবি দেখে অত্যন্ত অবাস্তব মনে হয়, কিন্তু সেই সময় সেই ছবিগুলো ব্যবসা প্রচুর করেছে। আমি তোমাকে একটা ছোট্ট ঘটনা বলি, প্লিজ। যেটা হচ্ছে অঞ্জন চৌধুরীকে নিয়ে সত্যজিৎ রায় বলেছিলেন। হুম। সত্যজিৎ রায় একটি অনুষ্ঠানে গিয়েছিলেন, যেখানে মানে বিদ্বজনেরা তারা বলছেন যে আজকাল কি খারাপ ছবি অঞ্জন চৌধুরী, স্বপন সাহা বানান, মানে সেসব ছবি তো চোখে দেওয়াই যায় না। আমি সেজন্য বিশ্ববরেণ্য আহ, আহ, সত্যজিৎ রায়কে আমরা বরণ করে নিচ্ছি, ইত্যাদি ইত্যাদি নানা রকম ভাষায় বাংলা ছবির একেবারে মুণ্ডপাত করেছিলেন, বাংলা বাণিজ্যিক ছবি, এবং সেখানে সত্যজিৎ রায় নিমন্ত্রিত ছিলেন। সত্যজিৎ রায় মাইক্রোফোনে বলতে এসে প্রথমেই যে কথাটা বলেছিলেন, যিনি এইসব কথা বলে গেলেন তিনি অঞ্জন চৌধুরীর মতো একটি ছবি বানিয়ে দেখান, উনি এটা বলেছিলেন। উনি যেমন এটাও বলেছিলেন একটি ইন্টারভিউতে, যেটা ইন্টারনেটে অত্যন্ত ভাইরাল, যে দর্শক শিক্ষিত নন। উনি তেমনি এটাও বলেছিলেন যে অঞ্জন চৌধুরীর মতো বাণিজ্যিক ছবি আপনারা কেউ বানিয়ে দেখান। এটা কিন্তু বেশি লোকে জানে না। তার মানে সত্যজিৎ রায়েরও সম্পূর্ণ শ্রদ্ধা ছিল বাংলা বাণিজ্যিক ছবির প্রতি। কথাগুলো বলা মানের দিক হতো, থেকে তো দেখতে হবে, মানের দিক দিয়ে তো আলোচনা করবো না হ্যাঁ, সবসময়। মানের দিক থেকে তুমি যদি 70 দশকের হিন্দি ছবি দেখো, সেগুলো মানের দিক থেকে কোন ছবি ছিল, মানে বম্বেতে, সেখানে যেগুলো বেঁচে গেছে বম্বেতে? ছবিগুলো, সেটা হচ্ছে গানের জন্য। বম্বেতে আচ্ছা, গানের জন্য বেঁচে গেছে। না ডাম সিনেমা তো সব ইন্ডাস্ট্রিতেই হয়, হ্যাঁ, সেটা বলছি না। সেইটা স্বীকার করতে কি কিন্তু অসুবিধা? আমরা তো বলছি যে আমরা তো আবার মাথা তো তুলতে পারলাম আমরা যে না। রস চাই ওই ছবিতে সেখানে ছিল না, না। ওরা তো ডাউনে গিয়ে ওরা মাথাও তুলে ফেলেছে, তারপরে আবার আমরা পারলাম না কেন, প্রশ্নটা এখানেই ছিল। না, এবার আমি একটা প্রশ্ন আসি, ধরো তোমার কি মনে হয় যে এই মুহূর্তে বলিউডের হিন্দি ছবিতে যা যা হচ্ছে সেগুলো সব অত্যন্ত উচ্চমানের, এবং সেগুলো সব মানে কালোজয়ী, এবং 40 বছর পরে লোকে উচ্চমানের তো কিছু হতে পারে না। কিন্তু আমি একটা কথা বলি, তুমি এবার নিজেকে কন্ট্রাডিক্ট আমি কন্ট্রাডিক্ট করি না, আমি এই কারণে বলি যে আমরা গ্যাংস অফ ওয়াসিপুর তৈরি করার কথা এখনো ভাবতে পারিনি, ঠিক আছে? তার থেকেও ভালো ছবি হয়েছে। যেমন না, এবারে উদাহরণ, এক্সাম্পল আমি দাও। সব উই হ্যাভ টু অ্যাডমিট দ্যাট
যে আমরা বাংলা না, ছবি না, এটা হলে admit গিয়ে করতে দেখার পারবো না। দর্শক নই, সেই জন্য আমরা উই আর আমি নট তো হিন্দি ছবিও দেখি এটা না। ঠিক এইরকম ব্যাপার হলো যে আমি আমার সরকার খুব খারাপ, আমি এই সরকারের পতন চাই, আমি এই চাই ওই চাই না বললাম, সুরমিলা কিন্তু ব্যাপারটা আমি ঠিক গিয়ে ভোট এরকম না। দিলাম না। দেখো আমি একটা আই কথা এম নট বলছি, আ ভোটার। আমি তোমাকে এক্সাম্পলটা দিচ্ছি। দেখো এটা হ্যাঁ। আমার সবার তো চয়েস থাকে নিজস্ব। হ্যাঁ আজকে আমরা যেভাবে পঞ্চায়েত দেখার জন্য অপেক্ষা, আমি কিন্তু ইন্ডাস্ট্রি বলতে কিন্তু অভিনয় ইন্ডাস্ট্রির কথা বলছি। হ্যাঁ, পঞ্চায়েত এখন দেখার তুমি বললে না না হলের হলের ছবি হয়তো আমরা দেখাবে আলোচনা এটা। নিয়ে করিনি, তো আমাদের আলোচনাটা শুরু হয়েছিল বাংলা ছবি নিয়ে। হুম, এবার গল্পটা হচ্ছে যে ফরম্যাট প্ল্যাটফর্ম যে কিছু হতে পারে। আমি যেভাবে পঞ্চায়েতের জন্য অপেক্ষা করে আছি, ওটা যদি আজকে বাংলায় হতো তাহলে আমি দেখতাম, অবশ্যই দেখতাম। অন্য ভাষা হলে বুঝতাম না, তখন কষ্ট হতো। হিন্দি বলে দেখতে পাচ্ছি, ওটা বুঝি বলে, ইংরেজি হলে দেখতে পারতাম। এই যে কোটা ফ্যাক্টরি একটা সম্পূর্ণ অন্য বিষয়ের ওপর আলোচনা, মানে কিন্তু যখন আমি দেখছি কোনো মুহূর্তে আমার মনে হচ্ছে না যে আমি রাজস্থানের কোটাতে নেই। আমি ওই ছেলেটার প্রেম আর ওই ছেলেটার দুষ্টুমি করে গেম খেলা, বা ওই একটা ছেলে যে এত ভদ্র, বন্ধুদের থেকে ধার পর্যন্ত নেয় না, এর সাথে যে আমি যে একাত্ম হয়ে যাচ্ছি, এখানে না বাজেট ইন্ডাস্ট্রি সব কিছু ছাড়িয়ে গিয়ে মনে হয় দ্য কানেকশন বিটুইন মানে দর্শক এবং অভিনেতাদের, এবং তার যে স্ক্রিন প্লে বলো, তার ডিরেকশন বলো, তার ক্যারেক্টার সিলেকশন বলো, একটা ছোট্ট থেকে ছোট্ট ক্যারেক্টার যে অভিনয় করে, যেখানে আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে একটা এখন কিন্তু নেই, অনেকটা ছিল সাইড ক্যারেক্টাররা খুব একটা ভালো অভিনয় করতো না, তাদের একটা চালিয়ে নেওয়ার মতন ছিল। এখন কিন্তু আমি দেখছি ওটিটিগুলোতে বিশেষ করে দুর্দান্ত অভিনয় বাংলাতে। আর তুমি যেহেতু বাংলা প্রসঙ্গ তুললে, দেখো আমাকে কেউ খারাপ ভাববেন না, বাট স্টিল আমি মনে করি বাংলাদেশ অনেক বেটার কাজ করছে কিছু কিছু ক্ষেত্রে আমাদের থেকে। আমি ফ্যান বাংলাদেশের নাটকের, নাটক ওটিটি হ্যাঁ যে ফ্যান। আমি মহানগর থেকে ফ্যান হয়ে গিয়েছিলাম, কারাগার থেকে ফ্যান হয়ে গিয়েছিলাম। এবার আমারও ভীষণ দুর্ধর্ষ ভালো কাজ, লেগেছিল ওদের ওটিটি। আমার মনে হয় ওটিটির ক্ষেত্রে ওরা দুর্ধর্ষ কাজ, অনেকটা মানে এখনো ওরা Detailing, এগিয়ে detailing, আছে। হ্যাঁ। আমি এখানে আমি আমার যে কথাটা এই জন্য বলছিলাম বাংলাটা মানে প্রথমে কিন্তু বাদ চলে গেল। বাংলার বিরুদ্ধে ব্যাপারটা নয়, ব্যাপারটা হচ্ছে ভালো কাজ খারাপ কাজের নিয়ে লড়াই। হ্যাঁ, এবার দেখো যে কোটা ফ্যাক্টরি এবং এইগুলো তো আমার মানে কি বলে তুমি কিন্তু এখানে কিন্তু থামবে, আমি জানি এখানে তোমাকে থামতে হবে এইসব জায়গায় গিয়ে। তো ভালো কাজকে অ্যাকসেপ্ট করো, ল্যাঙ্গুয়েজ বাদ দাও। হ্যাঁ, আমি তো ভালো কাজকেই অ্যাকসেপ্ট করে বলছি তোমাকে। তুমি যে কথাটা বলছো আজকে কাজগুলো কেন হচ্ছে না, তার মূল কারণ আমি কিন্তু ওটা জানতে বাণিজ্য। চাইছি। হ্যাঁ, মূল কারণ কিন্তু বাণিজ্য, এবং আরো মূল কারণ হচ্ছে বাংলা ভাষার কোনো কন্টেন্ট দেখার প্রতি অনীহা। এটা কিন্তু এটা আমি অ্যাকসেপ্ট করি না গো। এটা আমার মনে হয় যে ভালো জিনিস দিলে না যে কোনো ভাষায় দেখবো। না, তোমাকে গাছটাতে জলটা কে দেবে? সমপরিমাণে জল দিতে হবে। জল দেবে হচ্ছে এই সেন্সিবিলিটি যে আমরা না, বাংলা ছবি তুমি দেখি, অনেকটা রূপঙ্কর বাচ্চির আমরা মতো বাংলা কথা বলছো এবার, যে বাংলার পক্ষে দাঁড়ান। মানে আমার বক্তব্য হচ্ছে শর্মিলা দি, নাম নিলে তারপরে আমি আর পডকাস্ট আমি করবো না। আমি ওই লোকটার ইন্টারভিউই বন্ধ করে দিয়েছি আমার চ্যানেলে। কিন্তু আমি বলছি একটা এই যে হিন্দি যেহেতু একটা মাস ল্যাঙ্গুয়েজ, আমি রাষ্ট্রভাষা বলবো না, মাস ল্যাঙ্গুয়েজ। এই কি কিছু কারণে? করার নেই। হ্যাঁ, সেটা হয়ে গেছে। প্রত্যেক প্রভিন্সের লোকেরা Connecting language, হ্যাঁ। হিন্দি ভাষার কন্টেন্ট দেখে। কন্টেন্ট বলতে সিনেমা, থিয়েটার, ওটিটি, টেলিভিশন সব দেখে। কিন্তু বাংলার এই লেভেলটা, মাস কানেক্টিভিটিটা কম, কারণ বাংলা ভাষাটাকে কম লোকে বোঝে। এবারে আমি যদি বলি হ্যাঁ ল্যাঙ্গুয়েজ উঠিয়ে দাও, বাকিটা দেখো, সেইটা কিন্তু আমি একটা সীমিত দেখো তুমি এখানে কন্ট্রাডিক্ট করলে। কিন্তু তুমি প্রথমে বলেছিলে যে ল্যাঙ্গুয়েজ ম্যাটার করে না। আমি সেটাই বলছি, ম্যাটার করে না। কি কারণে বলেছিলাম? যে একটা সেন্সিবিলিটি ম্যাচ করলে ম্যাটার করে না। হ্যাঁ, কিন্তু একটা কন্টেন্ট যেখানে ভাষাটা জরুরি, মানে আমি তো সিনেমা হলে গিয়ে সব অফ করে দেখবো না। সিনেমা হলে গিয়ে বসে আমি আমার সঙ্গে কানেক্ট করছে কিনা সেটাই দেখবো। তুফান ছবিটা বাংলা ছবি হওয়া সত্ত্বেও ওই কানেক্টিভিটির ক্ষেত্রে আমি তোমার সমস্যা ছোট আছে। এক্সাম্পল দিই, তুই জানো আমার কথা শুনছিস তোমার না? কথাতে আমি প্রসঙ্গেই বলি। না দেখো, না, তুই আমার বাংলা কিছু ডাবিং হতো। আমার কথাটা শেষ করতে দে, তারপরে আমি বল। ধরছি তোমার পয়েন্টটা। হ্যাঁ, বলো। তুই পয়েন্ট ধরবি বলে বসে আছিস। তোমার পয়েন্টটাই বলছি। হ্যাঁ, এই যে মাস কানেক্টিভিটিটা হিন্দি ছবির ক্ষেত্রে আছে বলে ওই দর্শক নিয়ে এতটা চিন্তা করতে হয় না। একটা শাহরুখ খানের ছবি এলে প্যান ইন্ডিয়া কেন, বাইরের দেশের ইন্ডিয়ানরাও দেখবে, মানে প্রবাসী ইন্ডিয়ানরা দেখবে, তারা সেই ফার্স্ট ডে ফার্স্ট শোই দেখবে। মালায়ালাম সিনেমা দেখছে কেন ওরা? মালায়ালাম সিনেমা ওরা
ক্যাপটিভ দর্শক আছে। তোমার মনে হয় নাকি সিনেমাগুলো যে ভালো হয়? জিনিসটা তুই তো আমাকে সেটা সেই তোমার ইন্ডাস্ট্রিতে জায়গাটাতে একটা রজনীকান্তের নাম বলো। আসতেই পাচ্ছিস না, কারণ না না তুই সেই জায়গাটা বলো, ধরতে বলো। পাচ্ছিস না। আমার এটাই হ্যাঁ। ইয়ে লাগছে। একটা তামিল কমিউনিটিতে কোনো তামিল ছেলে বলবে না যে আমি তামিল ভাষাটা শিখিনি, আমি তামিল ভাষা জানি না, কিন্তু বাংলা কমিউনিটিতে সেটা বলবে, তার কারণ আমরা ওই সেন্সিবিলিটিটা শেখাতে তাহলে আমি পারিনি। তামিল ছবি আমি দেখছি কেন? তুই দেখছিস, আমিও দেখছি, সবাই কেন দেখছে, দেখছি? সবাই দেখছে, কেন? কিন্তু আমরা আমরা আবার পয়েন্টটা ঠিক ইয়ে কর, আমরা ছেলে মেয়েদের বাংলা ঠিক করে না, আমরা শেখাচ্ছি কেন না, দেখছি তামিল ছবি? খুব কম দেখছে। কে বলেছে? সার্ভে করো এই মুহূর্তে তামিল ছবি কেমন চলছে আমরা অনলাইন, মুশকিল, ইউটিউব থেকে শুরু করে সমস্ত। মুশকিলের কথাটা কি জানিস তো, হ্যাঁ। আমরা নিজেদের ছবিটা না দেখে অন্য ছবি দেখছি, তার কারণ ওই ইন্ডাস্ট্রিটা, আমি বলছি ওই ইন্ডাস্ট্রিটা নিজেদের প্রতি অনেক বেশি না, লয়াল। আমার মনে হচ্ছে আমরা কি বলতো, আমরা বড় ভিকটিম কার্ড খেলে ফেলেছি কিছু বছর ধরে। একদম না। আমরা মনে হয় আমার একটা জিনিস তুই এই জিনিসটা আমার সাফ একটা কথা আমার মনে হয়, দেখো আমার মনে হয়, আমি আবার বলছি, আমি দুটো জিনিসে বিশ্বাস করি, একটা হচ্ছে ভালো, একটা হচ্ছে খারাপ, মাঝামাঝি তো থাকবেই। বাংলা হোক, হিন্দি হোক, মালায়ালাম হোক, যে কোনো ক্ষেত্রে খারাপ সব তো আছে, একটা খারাপ ব্যাপার সর্বত্র হচ্ছে যে আছে। একটা তুমি ভালো কিছু করো, শোন, একটা লোকে দৌড়ে দৌড়ে ইন্ডাস্ট্রিতে দেখবে। টাকা তখনই আসবে, বা একটা ইন্ডাস্ট্রি তখনই বেটার কাজ করতে পারবে যদি সেই ইন্ডাস্ট্রিতে টাকাটা রোলড ভাইস হয়। ভার্সা নয় ব্যাপারটা? টাকাটা রোলড হয়, আমাকে বলতে দে। যদি এরকম হয়ে যায় যে আমি ভালো কাজও হচ্ছে, ভালো কাজ অবশ্যই হচ্ছে হচ্ছে, না আমি তা তো নয়, বলিনি তা না। অনেক সময় কিছু কিছু ভালো কাজ হল খুবই পর্যন্ত ভালো কাজ হয়, পৌঁছতে হ্যাঁ। পারছে না, হল পর্যন্ত পৌঁছতেই পারছে না। মানিক বাবুর মেঘ, হুম। একটা 21 বছরের ছেলে যা ছবি বানিয়েছে সেটা দেখলে মানে ছিটকে যাবে, সবাই ছিটকে যাবে, আচ্ছা, কিন্তু ওইটা কটা হলে চলছে? অযোগ্য। আমি সিনেমাটি দেখলাম এবং আমার এই সিনেমাটার মধ্যে সবচেয়ে, যদি আমাকে বলো ভালো লাগার, দেখো অনেকেই বলেছেন যে এ খুব ভালো অভিনয় করেছেন, আমাদের প্রসেনজিৎ চট্টোপাধ্যায় নিয়ে তো কথা হয়, শিলাজিৎ খুব ভালো অভিনয় করেছেন, কিন্তু আমার এই সিনেমাটাতে অদ্ভুতভাবে প্রসেনজিৎ চ্যাটার্জিকে এত ভালো লেগেছে, এত ভালো লেগেছে, মানে আমি উম্মাদাকে এত সুন্দর এরকম দাড়িতে হালকা একটা হোয়াইট স্ট্রাইপ রয়েছে, এবং ওরকম মানে আমি শুধু বুম্বাদাকেই দেখে গেলাম পুরো ছবিটা জুড়ে। কিন্তু আমি কি বলতে চাইছি জানো তো শর্মিলা দি, যে আমাদের একটা লিমিটেশন আছে, আমরা ওই ফ্রেমটার বাইরে বেরোতে পারছি না। আমাদের ইয়েটা হচ্ছে যে আমরা মানে, তুই যদি একদম হার্ডকোর বাণিজ্যের কথা বলিস, তাহলে তামিল, তেলেগু এরা নিজেদের সেন্সিবিলিটির প্রতি এতটা লয়াল আচ্ছা, যে ওরা ওই সিনেমা মানে ভালো হোক খারাপ হোক তামিল সিনেমা দেখার চল আছে প্রত্যেকটা তামিল বাড়িতে। আমাদের বাংলা সিনেমা এখন মোটামুটি কটা সিনেমা এই তো তুই বললি কদিনে যে তৈরি হয়? অযোগ্য, তোর তুই দেখেছিস এবং ভালো লেগেছে, হ্যাঁ, কিন্তু কোনো আমি বলছি লিমিটেশন আছে, আমরা ওই ফ্রেমটার বাইরে বেরোতে পারছি না। আমরা এমন কোনো গল্প ভাবতে পারছি না যে বিয়ন্ড দিস, খুব রেয়ার। আজকে আমি দেখতে পাচ্ছি যে মালায়ালাম সিনেমা হচ্ছে যে অ্যানিমাল পোচিং নিয়ে পর্যন্ত সিনেমা করছে, আমরা বাংলায় এসব ভাবতে পারি না যে অ্যানিমাল পোচিং নিয়ে কোনো আমরা একটা স্টোরি বানিয়ে কোনো সিনেমা করব, এই লেভেলটার কথা বলছি। ধরো আমি লাপাতা লেডিসের কথা তোমায় বলেছিলাম যে লাপাতা লেডিস তো এতগুলো বছর ধরে অপেক্ষা করে একটা সিনেমা বাংলায় কটা তৈরি হয়? কে বলেছে লাপাতা লেডিস? অনন্ত মহাদেবনের একটি টিভি সিরিজ থেকে প্রায় মানে পরে এটা দেখাই গেছে যে প্রায় অনেকটাই সেখান থেকে অনুপ্রাণিত, এবং নৌকাডুবির গল্পটা যদি তুমি দেখে থাকো তাহলে হ্যাঁ সেখানেও বাঙালি রয়েছে, তাহলে কিন্তু আমার বক্তব্য সেটা না, কিন্তু আলটিমেটলি যেটা রিফ্লেকশনটা এলো, হ্যাঁ লাপাতা লেডিজের যে ইম্প্যাক্ট সেটা খুব যথাযথ আমি বলবো। যে গল্প তো এই বাজেটে কি করা যায় না সিনেমা বাংলা? গল্প একটু চেঞ্জ করে, এটা বাজেটটা যথেষ্টই বেশি, যদি তুমি অঙ্ক হিসেবে দেখো ওই না আমি বুঝতে পেরেছি সেটা ঠিক, ওই বাজেটও এখানে হবে না সেটা আমি বুঝতে পেরেছি, আরো খারাপ মানের বাজেট দেওয়া হয়, কিন্তু ওই বাজেটে এই ধরনের আমি সিনেমা তাও কি বলবো, বানানো যায়? এখানে নিশ্চয়ই আমি দেবালয় ভট্টাচার্যের কথা বলবো। দেবালয় ইদানিং দুটো কাজ করেছে, একটা হচ্ছে ইন্দুবালা ভাতের হোটেল, ওটা যদি তুমি দেখে থাকো তাহলে বুঝতে পারবে যে আমরা কত ফাঁপা একটা কথা বলছি। হ্যাঁ, শুভশ্রীর ছিল, মানে শুভশ্রী ছিলেন, শুভশ্রী ছাড়াও ওই মানে ওটা আমি দেবালয় ভট্টাচার্যের ছবি বলবো, কারণ ওর একটা অসম্ভব সিগনেচার, মানে অসম্ভব বলিষ্ঠ সিগনেচার সেখানে আছে।
আরেকটি ছবির কথা বলবো, বাদামি হায়নার কবলে। ওখানে যে ধরনের ন্যারেটিভ যেভাবে স্ক্রিনে আনা হয়েছে স্বপন কুমারের কাহিনী অবলম্বনে, এরকম এক্সপেরিমেন্ট বাংলা ছবিতে হয়েছে বলে আমার মনে হয় না। এই যে এই কাজগুলোর কথা বলেছি, এই কাজগুলো তুমি নিশ্চয়ই দেখোনি, মানে অন্তত দেখেছি আমি ইয়ে করতে তোমাকে পারছি। বারবার একটা কথা বলছি যে আমরা হ্যাঁ। নির্দিষ্ট কোনো গণ্ডির মধ্যে ঘুরছি। আমাদের বাংলাতে আজকে কিন্তু আর রোমান্টিক ছবি তৈরি হয় না। তুমি মালায়ালামে দেখো এখন প্রচুর রোমান্টিক ছবি চলছে। মালায়ালাম তো দুর্দান্ত আমরা কাজ কিন্তু করছে, তামিল সেই ছবি রোমান্টিসিজমটা ভুলে বিশাল গেছি যেটা আমাদের ছিল। করছে। হ্যাঁ, আমি কদিন আগে দেখছিলাম তামিল সমবাদের ছবির সিনেমা। ইনভেস্টমেন্ট, হ্যাঁ, তামিল ছবি ইনভেস্টমেন্ট বলিউড ছবির থেকেও কিন্তু বেশি হয়। গল্পও তো একটা ঠিকঠাক দরকার না একটা ছবি গল্প যে বানাতে সব গেলে। সময় যে দারুণ হয় কুনাল, এটা বলা ঠিক। যায় না, কিন্তু মাস দেখো আমি এন্টারটেইনার তোমার হয়। একটা ছোট উদাহরণ দিই। আমি একটু আগে তোমাকে একটা সিনেমার নাম বলেছিলাম যে আমি কদিন আগে সিনেমাটা দেখেছি, সেটা হচ্ছে ওই বিজয় সেতুপতির এই হ্যাঁ, হ্যাঁ, সিনেমাটা মহারাজা। মহারাজা। তুমি ভাবো ওটা কি, ওটা তো সাধারণ একটা গল্প, কিছুই না গল্পটা, কিন্তু গল্পটা যেখান থেকে বলা শুরু হলো এবং যেখানে কি শেষ করা হলো, আমি বলছি যে দ্যাট ইন্টেলেক্ট হুম, হুম, হুম। সিনেমাটাতে কি বিশাল দুটো, এবং ডেফিনেটলি একজন আমরা ডিরেক্টরকে অভিনয় করতে দেখলাম এবং হ্যাঁ, হ্যাঁ, তিনি সেখানেও প্রমাণ করেছেন যে তিনি ভালো কাজ হ্যাঁ, করেন। হ্যাঁ, হ্যাঁ। এখান থেকে আমার প্রশ্নটা দেখো শর্মিলাদি, আমার লাস্ট একদম পডকাস্টের শেষে চলে এসেছি। এই বাঙালি কিন্তু বম্বেতে এখনো ঝান্ডা গেড়ে বসে রয়েছে। শুধু অভিনয় নিয়ে কথা বলছিলাম, ডিরেকশন নিয়ে কথা বলছিলাম, আমরা গানের জগৎ নিয়ে কথাটা বলিনি প্রায়। মিউজিক ডিরেকশনের একটা বড় পার্ট জুড়ে বাঙালি ছিল সবসময়, গায়ক। বিশাল বিশাল part। আজকে আমরা সেই জায়গা থেকে অনেকটা কমে গেছি। অনেকটা কমে গেছে। আমরা রাজত্ব করেছি একসময় বম্বেতে, আমাদের হাতেই সব কিছু ছিল। আজও কিন্তু বাংলার ডিরেক্টররা বম্বেতে কিন্তু রাজত্ব করছে। তারা কিন্তু সেখানে গিয়ে শুধু রাজত্ব করছে না, তারা কিন্তু খুব রেসপেক্টফুল একটা পজিশনে বসে থাকে তখন যারা যায়। সেটা সুজিত সরকার থেকে শুরু করে, সুজয় ঘোষ থেকে শুরু করে, অনুরাগ বসু থেকে শুরু করে, এরা কিন্তু প্রত্যেকে ভীষণ সম্মানীয় এবং প্রত্যেকের এরা, নাম জানে। তুমি যে তিনজনের কথা বললে তার মধ্যে সৃজিত মুখার্জি ছাড়া কেউই বাংলা থেকে শুরু করেনি। হ্যাঁ ঠিকই আর ঠিকই। অনুরাগ বাসু বাংলাতে কোনো ছবিই করেনি। হুম তারা ভাষাগতভাবে বাঙালি, হুম কিন্তু প্রবাসী বাঙালি। হুম। না বলছি তারা ভালো কাজ করছে। কাজই করেছেন। হুম। হ্যাঁ, অবশ্যই। তুমি এবারে ঘুরে ফিরে ওই বেঙ্গল সেন্সিবিলিটির কথা বলছো, যেটাকে সবসময় সবাই উঁচু চোখে দেখেছে, আজও দেখে। আজও তুমি যদি বম্বেতে গিয়ে নিজেকে বাঙালি পরিচয় দাও, লোকে তোমাকে ভীষণ শ্রদ্ধা করবে, কারণ বাঙালিরা প্রচন্ড ক্রিয়েটিভ বলে ওখানে বিকজ অফ দ্যাট পরিচিত। পাস্ট। একটা না, দ্যাট ইজ নট দ্যাট, মানে দ্যাট ইজ আজকে 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 দাঁড়িয়ে দাঁড়িয়ে বেঙ্গলের পার্সপেক্টিভটা পলিটিক্যালি এমন একটা জায়গায় আমরা রয়েছি, তুমি অস্বীকার করতে পারো না। আমাদের এখন সমস্তই রাজনৈতিক, না, সমস্ত একদম ভারতে। একদম আমি একদম অস্বীকার করার জায়গা একেবারেই নেই। সেটা তো তুমি আবার অন্য দিকে না, না, গেলে। আমি দিক বলছি তো আসবেই। ক্রিয়েটিভ যে ঠিক। সেন্সিবিলিটির দিক থেকে বম্বেতে কিন্তু এখনো বাঙালিদের অনেক ইয়ে আছে, যার জন্যই তুমি যাদের যাদের নাম বললে তার সঙ্গে যোগ করো দিবাকর ব্যানার্জি, যিনি পরপর হিন্দি ছবি করে গেছেন, কারণ ওদের ভাষা মাতৃভাষা বাংলা হলেও ওদের বলার ল্যাঙ্গুয়েজটা হচ্ছে হিন্দি। তারা হিন্দিতেই ভাবেন, হিন্দিতেই করেন। আমার পার্সোনালি এদের সবার সঙ্গে আলাপ আছে, মানে অনুরাগ বাসুর সঙ্গে কথা বলতে গিয়ে আমি জানতে পেরেছিলাম উনি কোনোদিনই উনি বাংলা ছবি বানাতে পারবেন না, কেননা বাংলা ভাষার ওই দক্ষতাটা ওনার নেই। হ্যাঁ, কিন্তু উনি যে ছবিগুলো বানান, জগ্গা জাসুসি হোক বা ওই লুডো। যে বরফি হোক, লুডো হোক, সবেতে কিন্তু বাঙালি সেন্সিবিলিটিটা কাজ করে। ভীষণ, ওখানে চরিত্রও বাঙালি, মানে ওখানে কিন্তু যদি যে ছবিটা- বাঙালি সেসব ছবি ভালোবাসে, হ্যাঁ, তাহলে তো তুমি সুজিত সরকারের পিকু দেখো না, পিকু, না, দিস আ বেঙ্গলি ফিল্ম, পিকু এবং হ্যাঁ। এবং তুমি বাঙালি, শুধু ভাষাটা হিন্দি। আচ্ছা যেটা বিদ্যা বালানকে নিয়েছিল কাহানি, হ্যাঁ, সেটাও তো কাহানি। বাংলার হ্যাঁ, প্রেক্ষাপটে তৈরি হয়েছিল। হ্যাঁ, সেটাই। তাহলে সুজিত সরকার ভালোই বাংলা বলতে হ্যাঁ, পারেন, হ্যাঁ। সবাই ওনার ভালো সুজিত বাংলা বলেন। সরকার না, উনি তুমি যার কথা এখন বললে সে হচ্ছে সুজিত ঘোষ, সুজয় ঘোষ, হ্যাঁ সুজয় ঘোষ। সুজয় ঘোষ। মানে তুমি পিকুর কথা বললে যেহেতু পিকু হচ্ছে আমাদের সুজিত সরকার, তো এরা ভালো বাংলা বলতে জানে হ্যাঁ। এবং এরা বাঙালি এসেন্সটাও জানে। হ্যাঁ, হ্যাঁ। মেবি তারা হ্যাঁ, হ্যাঁ। বর্ন অ্যান্ড বট বাইরে, কিন্তু আমার বক্তব্য ছিল যে আমরা এই বাঙালি, বাংলা ছবিকে আমরা এই বাঙালি আজও কিন্তু শ্রেষ্ঠত্বের জায়গায় নেই এমনটা নয়, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। কিন্তু কিছু একটা অজ্ঞাত কারণে আমার আমরা আমি তোমার সঙ্গে পয়েন্টটা এটাতে ধরতে পারছি। একমত যে হুম। খুব বিষয়গতভাবে একই ছাঁচে আমরা পড়ে গেছি মনে হয়, যে এক্সপেরিমেন্টের জায়গাটা কমে যাচ্ছে, এক্সপেরিমেন্টের ছবি দেখানোর ইয়েটা কমে যাচ্ছে। প্রত্যেক পুজো হলেই সেই ব্যোমকেশ, সেই ফেলুদা, ওই ওই
ওইটা ওটার মধ্যে আটকে যাচ্ছে, কিন্তু সেটা থেকে বেরোনোরও অনেক কাজ যেমন ধরো হচ্ছে। আমি যখন সিনেমাটা বেরোলো দেব প্রোডাকশনের থেকে, হুম। দেব এন্টারটেনমেন্ট থেকে, হ্যাঁ, হ্যাঁ। বাঘা যতীন, হুম। তখন আমি প্রশ্নটা দেবকে জিজ্ঞেস করেছিলাম যে হুম। দেব এরকম ইন্ডাস্ট্রিতে কি পয়সা নেই হুম, সত্যি? হুম, যে বলছে দেখো পয়সা নেই ব্যাপারটা নয়, পয়সা হুম, আছে হুম, হুম, ডেফিনেটলি, কিন্তু আমি যে পয়সাটা লাগাবো সেটা যে আবার আমার ঘরে এসে ঢুকবে সেটার নিশ্চয়তা নেই। তো আমার প্রশ্ন এখানেই ছিল, তো আমার ইন্ডাস্ট্রিতে পয়সা কিছু কিছু লোকের কাছে ডেফিনেটলি আছে যারা ভালো লেভেলে কাজ হুম, করতে হুম, পারেন, কিন্তু সেই স্ক্রিপ্ট বা সেই গল্পের জোর নেই যে সেই ভরসাটা দিতে পারে হুম, যে এই ছবিটা মার কাট যাবে। হুম, হুম। সেই ভরসাটাও তো দিতে হবে না? তুমি এই জিনিসটা নিজেদের খারাপ বলতে বলতে এমন হয়েছে যে আমরা যে খারাপ নই সেটা প্রমাণ করার জন্য অন্য ল্যাঙ্গুয়েজের ছবিতে সবাই চলে যাচ্ছে। হ্যাঁ, এ- এখানে খারাপ বিষয়টা আমার খারাপ না, না, প্যারালাল একটা কম্পারিজন তো আসেই না হ্যাঁ, সবসময়। কম্প্যারিজন না হলে তো আমরা গ্রো করতে পারবো না। কিন্তু এখানে আমার আমার এটা হচ্ছে যে দেব আরো ভালো করে বলতে পারবে, ও হুম। যেহেতু সরাসরি এই ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত, সে নিজেও প্রোডাকশন তার, সে নিজেও ইনভেস্ট করে এবং সে জানে সব, মানে ভাত টিপলেই বুঝতে পারবে যে এখানে কি ভাতটা একটা সেদ্ধ সময় হয়েছে পর্যন্ত কতটা। নেপোটিজম ছিল রীতিমতন, যে একটা ইন্ডাস্ট্রিকে নেপোটিজম ইজ এভরিওয়্যার। মানে একটা শ্রেণীর আমি আমার লোকজন, ছেলেকে প্রমোট করব, তার মধ্যে আমি তো কোনো দোষ তাহলে দেখি কি না। ইন্ডাস্ট্রিটা নেপোটিজম একটা শেষ করেছে? যদি তোমার দর্শক আমার ছেলেকে নেয় তাহলে সে রাজা, আর যদি আমার দর্শক আমার ছেলেকে ফেলে দেয় তাহলে সে না, ফকির। এখানে হ্যাঁ, আর কারণ না, আর একটা কিছু সময় দাঁড়ায় পর্যন্ত না। হল পাওয়া নিয়ে একটা বিশাল সমস্যা হতো তখন তো। খুব ইনিশিয়াল, হ্যাঁ। খুব ইনিশিয়াল। তোমাকে তোমার বাবার টাকা আছে, তোমার বাবার ধন সম্পত্তি, তোমার ফেম সবকিছু এ করে আমার ছেলেকে ইনভেস্ট করে দিলাম, আমার ছেলের প্রথম ছবি খুব সহজে হয়ে গেল। আমি এইটাতে ঘুরে ফিরে যেটা আমি আসতে চাইছি সেটা হচ্ছে যে ইনভেস্টমেন্ট আরো বাড়ানো উচিত, ইনভেস্টরদের আরো রিস্ক নেওয়া উচিত, বাংলার ট্যালেন্টের উপর ভরসা করে আরো বেশি লগ্নি হওয়া উচিত। সে তা তো না ঠিকই। হলে তো বাংলার ট্যালেন্ট বাইরে গিয়ে কি করছে আমরা সবাই দেখতে পাচ্ছি। কালকিতে হুম, শাশ্বত চ্যাটার্জি না হলে কালকি তৈরি হয় না। ঠিকই তো। হ্যাঁ, এবং যিশু সেনগুপ্ত আজকে সমস্ত ইন্ডাস্ট্রিতে, তামিল, তেলুগু, আহ, বাংলা এবং হিন্দি ইন্ডাস্ট্রিতে যে যে জায়গাটা অ্যাচিভ করেছে, আমি তো বলবো খুব কম লোকেই পারে সেটা করতে। হুম। এতগুলো ইন্ডাস্ট্রিতে কোনো বাঙালি অভিনেতা এইভাবে কাজ করছে। তাহলে আমার কালকে আমি অপেক্ষায় আছি। আমি তোমাকে শুরুতেই বলছিলাম যে আমি খাকি বিহার সার্কেল দেখেছি, এবার বাংলার পালা। সেখান থেকে প্রমাণ দিতে হবে জিতকে হুম, হুম। যে তিনি কেমন জিনিসটা পারফর্ম করেন। এক্স্যাক্টলি। এবং এটা খুব ভালো একটা জিনিস বললে যে এখন তো বাংলার ট্যালেন্টকে তোমাদের দিয়ে দেওয়া হলো। হ্যাঁ, পুরো টেকনিক্যাল, পুরো বাজেট ইত্যাদি ইত্যাদি সেগুলো সব বম্বের, হ্যাঁ, পুরো জিনিসটা বাংলার। এবারে তো পুরো দুধ কা দুধ পানি হ্যাঁ। কা পানি হয়ে গেল, তাই না? এবার দেখাও হ্যাঁ, হ্যাঁ। ট্যালেন্ট। এইবারে তাহলে দেখাও যে আমরা কত খারাপ। শর্মিলাদি, একদম শেষের দিকে হুম, আমারই প্রশ্ন হুম, হুম, যে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির আমরা বেশিরভাগ পরিচালকদের নিয়ে তো কথা বললাম, হুম, অনেকের কথা বলা হয়নি। যে মাইন্ডসেটটা আমাদের বাংলায় তৈরি হয়েছিল, আমার মনে হয় তার শেষ যদি কেউ উদাহরণ থেকে থাকেন, সেই ট্রেন্ডকে যিনি ফলো করে গেছেন তিনি হচ্ছেন ঋতুপর্ণ ঘোষ। হুম। আমার মনে হয় তারপর আমরা থেমে গেছি। তোমার কি মনে হয়? আমার মনে হয় যে এটা একটা চলমান সময়ের মধ্যে দিয়ে কোনোটাই থেমে যায় না। তবে ঋতুপর্ণ ঘোষ, অপর্ণা সেন, এবং তার আগে গৌতম ঘোষ, হুম, এরা বাংলার একটা অন্য চালচিত্র তৈরি করেছিলেন এবং তাদের একটা আলাদা তাদের তাদের ছবিগুলোকে আমি বলবো সিগনেচার ফিল্মস। হুম, মানে যা ছবি হোক সেই ছবিটাতে একটা অন্য সিগনেচার আছে। অপর্ণা সেনের পরমা দেখে ওটা অপর্ণা সেনেরই ছবি মনে হবে, কারণ উনি হুম, ওই সেন্সিবিলিটিটা তৈরি করেছিলেন তার। গৌতম ঘোষের ছবি তার ঘরানাকে রিপ্রেজেন্ট করে, কারণ এইসব এইসব পরিচালকের যাদের যাদের নাম বলে, যেটা হচ্ছে ভিশনারি, তারা বাংলা ছবিকে একটা অন্য ভিশন দিয়েছেন। আমি এখানে কিছুটা এগিয়ে গিয়ে অঞ্জন দত্তর নামও যোগ করব। অঞ্জন হুম। দত্ত সেই ভিশনটা ক্যারি ফরওয়ার্ড করেছেন, এবং কৌশিক গাঙ্গুলি তো বারবার আলোচনা হচ্ছে তুমি এদের নাম এদের। যখন বললে মাঝখানের পিরিয়ড, যেমন ধরো হুম, পারমিতার একদিন বা হুম, হুম, দহন, হুম, হুম, এইসব সিনেমাগুলো হুম, তখন মানে ধরো যে ঋতুপর্ণা সেনগুপ্তকে দিয়ে তুমি ছাম্মাক ছাল্লো নাচও করিয়েছো হুম, একসময় বাংলার, হুম, সে এই ধরনের এবং ঋতুপর্ণা সেনগুপ্ত কোন লেভেলের অভিনেত্রী হুম, সেটা সেটা ওই কিন্তু, ছবিগুলোতেই এবং প্রমাণ তা করা। ইভেন এখনো প্রমাণ করে যাচ্ছেন ঋতুপর্ণা।
তার মানে ট্যালেন্ট, এই অনেকে বলে never বাংলা dies, ট্যালেন্ট এটা- ভরে ভরে রয়েছে, হ্যাঁ, প্রচুর। এদেরকে দিয়ে শুধু করিয়ে নাও, ঠিক ঠিক এই করিয়ে নেওয়ার জায়গাটা এবং এটা ট্যালেন্টের সঙ্গে টেনাসিটি। উনি যে এতদিন ধরে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করে চলেছেন, ঋতুপর্ণা, প্রসেনজিৎ, সেটা তাদের টেনাসিটি, তাদের অসম্ভব ডেডিকেশন। কয়েকজন লোকের নাম বললে খুব ভুল না হ্যাঁ, বললে, যেমন খরাজ মুখার্জি, হ্যাঁ, এদের এটা- এনাদের নাম না বললে খরাজ মুখোপাধ্যায়, তাদের এই যে আমরা একটা কমেডি ঘরানা বলতে পারি, জহর রায়, ভানু ব্যানার্জি, ভানু বন্দ্যোপাধ্যায়, কেষ্ট মুখার্জি, এদের এদের একটা নবদ্বীপ হালদার, রবি ঘোষ, হ্যাঁ হ্যাঁ, অবশ্যই, হ্যাঁ তপেন চট্টোপাধ্যায়, যাই হোক, ওখানে ওটা কিন্তু থেমে নেই, ওটাও চলছে, পরিচালকদেরও একটা চলছে। কিন্তু এই সময়ের সংখ্যাটা একটু সীমিত, মানে আমরা বোম্বেতেও দেখতে পাচ্ছি, কলকাতাও দেখতে পাচ্ছি, এই যে ক্যারেক্টার আর্টিস্ট বলতাম বা কৌতুক অভিনয় যেটাকে আমরা বলি, বা কমেডিয়ান যাদেরকে বলি, কৌতুক অভিনেতা, তাদের এখন খুব একটা ক্যারেক্টার থাকে না সিনেমাতে। হ্যাঁ, থাকে না, অথবা তাদের আবার কেন্দ্রীয় চরিত্রও থাকে। হ্যাঁ সেটা হতে পারে, সেইটা সেটা হতে পারে, এটা মানে প্যাটার্ন বদলেছে। হ্যাঁ, একদম। তবে কিন্তু এটা ঠিক যে মানে আমিও গৌতম ঘোষের লাস্ট কাজ যখন আমি দেখেছি, আমার দেখা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় শঙ্খচিল, একটা অদ্ভুত ফিল্ম, অদ্ভুত। মানে আমি ইভেন গৌতম ঘোষকে ফোন করেছিলাম যে গৌতম দা ওই চিলটা কোথা থেকে পেলেন, ওটা কি জুভেনাইল, মানে আমার প্রশ্ন ওরকম একটা, হ্যাঁ বুঝলে চিলটা ওর, মানে উনি তো যেরকম করে খুব হ্যাঁ, সিরিয়াসলি খুব ওগুলো seriously বলেন না, বলেন, হ্যাঁ। হ্যাঁ বুঝলে ওই চিলটা পেয়েছিলাম ওখান থেকে, ও জুভেনাইলই ছিল মনে হয়, মানে এরকম করে। তো এই যে ফিলিংস, হ্যাঁ। আমার মনে হয় যে তুমি এই প্রসঙ্গটা তুললে এবং ঋতুপর্ণ ঘোষকে নিয়ে আলোচনা না করলে মনে হয় পডকাস্টটা অসম্পূর্ণ থেকে যায়। অসম্পূর্ণ, কারণ উনি আমাদের বাংলা ছবির অনন্য একটা সম্পদ। আমি নিজে তোমাকে বলছি যে বম্বের বহু তারকা, তাদের ফিল্মোগ্রাফিতে একটা ঋতুপর্ণ ঘোষের একটুখানি রোল চাইতেন। অবশ্যই। শাহরুখ খানকে আমি নিজে ইন্টারভিউ করে, শাহরুখ খান ইন্টারভিউতে বলেছেন, ঋতুদা যেদিন মারা গেলেন, উনি নিজে বলছেন, শাহরুখ খান, ঋতুদা যেদিন মারা গেলেন, সেদিন আমি সকালে উঠে বুঝতেই পারছিলাম না যে কাকে ফোন করব। কারণ ঋতুদাকে আমি শুধু একবার জানিয়েছিলাম যে আমি আপনার ছবিতে অভিনয় করতে চাই, বাকি আর কোনো কানেকশন আমার নেই, সেটাই আমার কাছে ফেলিয়ার মনে হচ্ছে। ট্রু, আমি ভুল বা ঠিক হতে পারি, আমি এখানেই এই কথাটা দিয়ে শেষ করতে চাই যে আমার সাথে কেউ ডিফার করতে পারেন, বাট আমি মনে করি বাঙালির ট্যালেন্ট এমন একটা জায়গা, যেটা ঋতুপর্ণ ঘোষ শেষ প্রমাণ করে দিয়েছেন যে এই রিজিওনাল কথাটা ভুল এবং এই প্যান ইন্ডিয়ারও কোনো প্রয়োজন পড়ে না, কারণ আমরা সেই লেভেলটা ছিলাম, শুধু লেভেলটা ছোঁয়ার জন্য আমাদের যেগুলো সাইকোলজিক্যাল যে ব্যারিয়ারটা আছে সেটাকে আমরা ভাঙতে পারছি না। আমাদের ট্যালেন্ট আছে সমস্ত, হ্যাঁ টাকার হয়তো ডেফিনেটলি অভাব আছে, কিন্তু আমাদের সাইকোলজিক্যাল ব্যারিয়ার তৈরি হয়ে গেছে, আমরা বুঝতে পারছি যে আমরা এটা পারবো না। বাট ঋতুপর্ণ শেষ ডিরেক্টর ছিলেন যিনি এটা প্রমাণ করে দিয়েছিলেন যে বাংলা হিন্দি বলে আলাদা কোনো কিছু হয় না, কাজ করার মতন সেই ট্যালেন্ট থাকলে সমস্ত কিছু কাঁপিয়ে দেওয়া যায়, তাই তো? না, আমরা কত ভালো। না, আমি পডকাস্টটা এই কারণে প্রথমে শেষ করবো, প্রথমত শর্মিলাদিকে অনেক ধন্যবাদ, এতক্ষণ সময় তুমি Thank আমাকে দিলে। you. আমার এটা অনেক দিনের ইচ্ছে ছিল, শর্মিলাদিরা যখন শুরু করেছিল তখন আমাদের জন্য একটা নতুন আশা ছিল, সেই জায়গা থেকে শর্মিলাদি আজকে এখানে আসা, আমি বসে, আমার সত্যি ভালো লাগার। আর থ্যাংক ইউ, তোমার চ্যানেল, তোমার কাজ আরও অনেক দূরে যাক, আরও মানুষ তোমার চ্যানেল দেখুক, শর্মিলা শো হাউস, আমার সাফল্যের জন্য আরও একবার উইশ। আপনারা খুব ভালো থাকবেন, দেখা হবে আবার একটা নতুন এপিসোডে। এই ধরনের এপিসোড আপনাদের কেমন লাগছে প্লিজ জানাবেন, আপনারা কমেন্ট করেন আমি জানি, এবং এই ধরনের ভিডিও ভালো লাগলে বন্ধুদের সঙ্গে, আপনাদের পরিজনদের সঙ্গে শেয়ার করতে পারেন। আর প্লিজ, আপনারা অনেকে রয়েছেন যারা সাবস্ক্রাইব করছেন না, শুধু দেখেই যাচ্ছেন, এটা কেন? একটু আমাদের কথা অবশ্যই অবশ্যই আই এম বোস সাবস্ক্রাইব করে ফেলুন, আজই করুন, এবং ওর ভিডিও ভীষণ আমিও দেখি, এবং আপনারা ভালোবেসে আপনারা দেখুন এবং অন্য সবাইকে দেখান। তোমাকে একদম। অনেক ধন্যবাদ এরকম একটা সুযোগ আমাকে দেওয়ার জন্য। থ্যাংক ইউ, আপনারা ভালো থাকবেন, জয় হিন্দ।